হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কনিক সেকশনটা শুরু করছি। তার মধ্যে আমাদের প্রথম যে কনিকটা আছে মানে অধিবৃত্ত, মানে প্যারাবোলা অধ্যায়টা আমরা শুরু করছি। দেখো, আমরা প্রত্যেকে কনিক চিনি, মানে কোণ চিনি আমরা। কোণ কেমন হয়, মানে আমাদের শঙ্কু। একটা শঙ্কু এমন দেখতে হয়। দেখো, এটা একটা শঙ্কু ধরলাম, তাহলে এর নিচে যেটা থাকে এটা একটা লম্ব বৃত্তাকার শঙ্কু হলে নিচেটা বৃত্তাকার হবে। তাহলে এটা ভূমি, এটা একটা বৃত্ত হয়। এবার এর সঙ্গে যদি আমরা কোনো একটা সমান্তরাল করি, মানে ভূমির সঙ্গে সমান্তরাল করে যদি আমরা কোনো একটা প্লেন দিয়ে, মানে কোনো একটা তল দিয়ে যদি আমরা কাট করতাম, তাহলে এটা একটা পেতাম। এটা কি হতো? এটাও কিন্তু একটা বৃত্ত হতো, মানে এটা বৃত্ত হতো। এবার যদি আমরা কোনো একটা অ্যাঙ্গেল করে, মানে কোনো একটা অ্যাঙ্গেল করে যদি কাট করি প্লেন দিয়ে, ধরো এইভাবে আমরা একটা কাট করছি, তাহলে এটা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের উপবৃত্ত হবে এটা। তাহলে এর ক্ষেত্রে কি হবে? আগের ক্ষেত্রে যেমন রেডিয়াস সবসময় ইকুয়াল হতো, এর ক্ষেত্রে আর কিন্তু তেমন হবে না, তাই জন্য এটা উপবৃত্ত হচ্ছে। এবার একইভাবে যদি আমরা কোনোভাবে এইভাবে এখান থেকে ধরো কোনো একটা অ্যাঙ্গেল করে কাট করলাম, তাহলে আমরা ওই অধিবৃত্ত পেতে পারি, মানে যেটা আমাদের আজকের অধ্যায় শুরু করছে এটা, সেটা হচ্ছে অধিবৃত্ত। তাহলে এইভাবে আমরা কোণকে বিভিন্ন অ্যাঙ্গেল করে প্লেন দিয়ে কাট করে এগুলো পাই বলে এদেরকে কণিক বলা হয়। তাহলে এই কণিকগুলো আমাদের প্রধানত তিনটে ধরনের কণিক হয়। একটা হচ্ছে আমাদের এই অধিবৃত্ত, আর একটা উপবৃত্ত, আর একটা ধরনের হতে পারে সেটা হচ্ছে পরাবৃত্ত বলে। তাহলে এই তিন ধরনের আমাদের প্রধান কণিক আছে। দেখো, সব ধরনের কণিক একটা রুল ফলো করে, সেটা হচ্ছে যদি একটা নির্দিষ্ট একটা বিন্দু ধরি, সেই বিন্দু থেকে ধরলাম এটা একটা কণিক, ওই নির্দিষ্ট বিন্দু থেকে ওর উপরে যে কোনো পয়েন্ট যদি পি বলি, মানে ওই কণিকের উপরে, এটা একটা কণিক ধরেছি আমরা, এই কণিকের উপরে একটা বিন্দু পি আর একটা নির্দিষ্ট বিন্দু যদি আমরা এস বলি, আর একটা লাইন যদি ধরি আমরা, এটা ধরলাম আমাদের একটা লাইন। তাহলে ওই যে পয়েন্ট হয়েছে, মানে কণিকের উপরে যে পয়েন্ট হয়েছে তার থেকে ওই লাইনের যে লম্ব দূরত্ব হবে, যদি এটা যদি আমরা বলি পিএম, আর ওই নির্দিষ্ট বিন্দু যদি এস ধরি, তাহলে এসপি আর পিএম এর রেশিওটা, মানে এসপি বাই পিএম, এটা সবসময় আমাদের মানে একটা কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। সেটাকে আমাদের উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি বলে। তাহলে আমরা দেখলাম যে এসপি আর পিএম এর রেশিওটা সবসময় আমাদের এই ইর সঙ্গে ইকুয়াল হবে সব ক্ষেত্রেই। আর যদি আমাদের এই ইর মান, মানে যেটা উৎকেন্দ্রতা এটা বললাম, সেটা যদি 1 হয়ে যায়, মানে ই যদি আমাদের 1 হয়ে যেত, তাহলে সেটা আমরা পাবো কি, সেটা সেই সময় আমাদের হবে আমাদের এই অধিবৃত্ত। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ই ইকুয়াল, মানে ইর মান 1, মানে কি, ই যদি 1 হয়ে যায় তাহলে কি হবে? এই এসপি ইকুয়াল আমাদের পিএম হবে। মানে সব ক্ষেত্রে আমাদের এসপি আর পিএম ইকুয়াল হবে। তাহলে এই যে এস যে বিন্দুটা থেকে ওর দূরত্ব সবসময় পিএম এর সঙ্গে ইকুয়াল হয়, সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ওর হচ্ছে ফোকাস বা নাভি। তাহলে এস এখানে হচ্ছে আমাদের নাভি। আর এই যে লাইনটার থেকেও প্রত্যেক সময় রেশিওটা আমরা বের করি, মানে এসপি বাই পিএম এর ক্ষেত্রে যে লাইনটা ইউজ করছি এটা, এটা হচ্ছে আমাদের নিয়ামক। তাহলে এটা হচ্ছে আমাদের নাভি, আর এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ বলে, নিয়ামক। তাহলে আমাদের প্রত্যেকটা কণিকই দেখবো আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওই কণিকের উপরে জন্য একটা পয়েন্ট যদি পি ধরি আমরা, তার দূরত্বটা আর এই পিএম যেটা আছে এই রেশিওটা আমাদের সবসময় একটা কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। তাহলে সেটাকে আমরা ই ধরি। তাহলে ইর মান 1 হলে সেটা, সেক্ষেত্রে আমাদের অধিবৃত্ত হচ্ছে, মানে অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের এসপি আর পিএম ইকুয়াল হবে। এবার যদি আমাদের বলি হচ্ছে ইর মান আমাদের ধরো কোনো ক্ষেত্রে লেস দ্যান 1 হয়েছে, লেস দ্যান যদি 1 ই হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওই উপবৃত্ত পাবো। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের ইর মানটা লেস দ্যান 1 হবে। আর ই যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের হবে আমাদের পরাবৃত্ত। তাহলে আমাদের যে ৩ ধরনের কণিক ছিল, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, তাহলে ইর বিভিন্ন মানের জন্য আমরা দেখছি এমন হচ্ছে। তাহলে ই যদি আমাদের 1 হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের অধিবৃত্ত হবে। আর এর মান যদি আমাদের লেস দ্যান 1 হয়, মানে ১ এর থেকে কম হলে সেটা উপবৃত্ত হবে, আর ১ এর থেকে বড় হলে পরাবৃত্ত। দেখো, তাহলে ৩ ধরনের যে প্রধান কণিক হচ্ছে, তাদের যদি আমরা বলি আমাদের তার স্কেচটা কেমন হবে, তাহলে আমাদের অধিবৃত্ত দেখতে এমন হবে, এমন। অধিবৃত্ত একটা নন সেন্ট্রিক আমাদের কণিক, মানে ওই কণিকের কোনো সেন্টার থাকে না, একটা ফোকাস থাকবেই, মানে আমাদের নাভিবিন্দু পাবোই প্রত্যেকটা কণিকের, কিন্তু সেন্টার, মানে ওর কেন্দ্র না থাকতেও পারে। আর অধিবৃত্ত হচ্ছে আমাদের নন সেন্ট্রিক একটা কণিক, মানে ওর সেন্টার থাকে না। তাহলে এটা আমাদের অধিবৃত্ত, যেটা এই অধ্যায়ে আমরা করব। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। আর যেটা উপবৃত্ত, মানে অনেকটা ওই ডিমের মতো দেখতে, যেটা
তো এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এর ক্ষেত্রে আমাদের দুটো ফোকাস থাকবে আর এর সেন্টারও থাকবে মাঝে, এমন পয়েন্টের সেন্টারও থাকবে, মানে ওর কেন্দ্রও থাকবে আর দুটো ফোকাস থাকবে। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। আর পরাবৃত্ত কেমন হবে? পরাবৃত্ত আমাদের সেন্টার থাকবে, কিন্তু পরাবৃত্তের সেন্টারটা এমন জায়গায় থাকবে, মানে এটা হচ্ছে সেন্টার, আর ফোকাস আমাদের এই পাশে এরকম জায়গায় দুটো থাকবে, মানে এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত। আর প্রত্যেকটা যদি আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলি তাহলে অধিবৃত্ত কেমন, সমীকরণটা হচ্ছে আমাদের এমন, ওয়াই স্কয়ার সমান সমান 4ax, এমন দেখতে হবে, মানে এটা ওর স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আর উপবৃত্ত কেমন হয়? উপবৃত্ত আমাদের এমন হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এমন। আর পরাবৃত্ত কেমন হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আমাদের ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মান 1 হবে। শুধু উপবৃত্তের ক্ষেত্রে আমাদের এটা অবশ্যই গ্রেটার দ্যান বি হতে হবে। আর দেখো, এই উপবৃত্ত যদি একটা স্পেশাল কেস বলো, যদি ধরো কোনো সময় এ আর বি ইকুয়াল হয়ে গেল, তাহলে এ আর বি ইকুয়াল হলে কি হচ্ছে? এ আর বি ইকুয়াল হলে দেখো, আমরা ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে বির জায়গায় এ স্কোয়ার লিখতে পারছি আমরা, তাহলে সমান সমান এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা কিসের সমীকরণ হয়? এটা একটা বৃত্তের সমীকরণ হয়। তাহলে আমরা বলতে পারি এই উপবৃত্ত আর কিছুই না, মানে উপবৃত্ত থেকে আমরা ওই বৃত্তটা পেয়ে যাই, মানে উপবৃত্তর যদি এ আর বি ইকুয়াল হয়ে যায়, মানে এই দৈর্ঘ্যটা যেটা বড় দৈর্ঘ্য হয় সেটাকে এ বলি আমরা, আর এ পাশে যেটা দৈর্ঘ্য আছে সেটা বি বলি। তাহলে আর এ আর বি যদি ইকুয়াল হয় তাহলে সেটাই আমরা রেডিয়াস, মানে ওর ব্যাসার্ধ বলতে পারি, মানে তখন সেটা বৃত্ত হয়ে যাবে। তাই জন্য অনেকে আমাদের এই বৃত্তটাকে একটা কণিক বলতে পারে, মানে সেই কণিক যার হচ্ছে এই, মানে উপবৃত্তের একটি কেস ছিল না, স্পেশাল কেস তো বৃত্ত, তাই জন্য বৃত্তটাও অনেকে কণিকের মধ্যে ফেলে দিতে পারে কিন্তু, মানে যেহেতু উপবৃত্তেরই একটা ভাগ হচ্ছে বৃত্ত, মানে স্পেশাল কেস, মানে সেই সব উপবৃত্ত হতে পারি যার ই আর বি ইকুয়াল, সেটাই বৃত্ত। দেখো, তাহলে আমরা প্রত্যেক ধরনের কণিক সম্পর্কে মোটামুটি জেনে নিলাম। এবার আমরা যেটা এই অধ্যায়টা শুরু করছি এটাই, মানে অধিবৃত্ত সম্পর্কে আমরা ডিটেলসে শিখবো, কেমনভাবে স্কেচ আঁকতে হয় অধিবৃত্তের। মানে আমরা অধ্যায়ে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করব না, আর কোনো ধরনের মানে একটা টেবিল অনেকে মনে রেখে অঙ্কগুলো করে সেভাবেও না, আমরা পুরোপুরি স্কেচ আঁকবো রাফলি একটা, একে আমরা প্রত্যেকটা অঙ্ক কীভাবে সলভ করতে হয় এটা দেখব। দেখো, তাহলে আমরা একটা অধিবৃত্ত বললাম, স্ট্যান্ডার্ড ফর্ম কেমন হয়? একটা অধিবৃত্তর আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম এমন হবে, ওয়াই স্কয়ার সমান সমান আমাদের 4ax। তাহলে এটার যদি আমরা গ্রাফে আঁকি তাহলে কেমন হবে? ধরো এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এটার সেন্টার, মানে সেন্টার না, মানে এটা শীর্ষবিন্দু, ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের, এটা হবে 0 0 বিন্দু। আর এপাশে এইভাবে একটা আমাদের স্কেচটা হবে এই অধিবৃত্তটা, মানে যদি ওয়াই স্কয়ার সমান সমান 4x বলি সেটা আমাদের এরকম দেখতে হবে। তাহলে এর ক্ষেত্রে একটা, ওই বললাম একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওর দূরত্ব সবসময় ইকুয়াল হয়, সেই নির্দিষ্ট বিন্দু যেটা ফোকাস বা নাভি বলে, তাহলে এটা হচ্ছে ওর নাভি। তাই এই নাভির স্থানাঙ্ক কত হবে? এর নাভির স্থানাঙ্ক হবে আমাদের a,0, মানে a,0 হবে ওই হচ্ছে নির্দিষ্ট বিন্দু, মানে এটা হচ্ছে নাভি। আর একটা লাইন থেকেও যাবে, সেই লাইনটা কেমন হবে? তাহলে যদি এপাশে আমাদের গ্রাফ যাই, তাহলে এই এসপি আর পিএম কি হবে এর ক্ষেত্রে বলেছিলাম, অধিবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়ালি পিএম হয়, মানে আমাদের ইকুয়াল হবে, মানে এপাশে যদি এইটুকু দৈর্ঘ্য আমাদের এ হয়, তাহলে এপাশেও আমাদের সেই এইটুকু দূরত্ব যেটা হবে সেটাও সেম হতে হবে, মানে এটাও আমাদের এ হবে। তাহলে এপাশে যেহেতু এটা 0 0 পয়েন্ট ছিল, শীর্ষ তো 0 0 ছিল, তাহলে এপাশে এই লাইনটা কি হবে? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের প্যারালাল একটা লাইন, মানে ওয়াই অক্ষের প্যারালাল কিছু লাইন হলে কেমন হয়? এক্স ইজিক্যাল টু সামথিং হয়। তাহলে দেখছি আমরা 0 থেকে আরও এ একক এদিকে গিয়েছি, মানে এক্স ইজিক্যাল টু মাইনাসে হবে। তাহলে এই যে নিয়ামকের সমীকরণ হবে যেটা এই ওয়াই স্কয়ার সমান সমান 4x এর, সেটা হবে আমাদের এই এক্স ইজিক্যাল টু মাইনাসে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই নিয়ামক, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের নাভি। আর এই নাভি থেকে যদি আমরা বলি এই লাইনটা টানা হয় যেটা, এটা নাভিলম্ব বলে। এই দৈর্ঘ্য, এই যে হাইটটা হচ্ছে, মানে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে নাভি বিন্দু দিয়ে পাস করবে, আর হচ্ছে আমাদের এই ওয়াই অক্ষের প্যারালালি হচ্ছে এটা। তাহলে এটা আমাদের সবসময় 4a হয়, তাই নাভিলম্বের দৈর্ঘ্য আমাদের সবসময় 4a হবে। আর 4a যদি পুরো দৈর্ঘ্যটা হয়, যেহেতু আমাদের এই যেটা আমাদের অধিবৃত্ত ছিল সেটা তো একটা সিমেট্রিক হয়, মানে একটা প্রতিসম আকার। দেখো, এই এক্স অক্ষ, এটা কিন্তু অক্ষ বলে, এটা অক্ষ বলে। তাহলে অক্ষের দুদিকে আমাদের সমানভাবেই কাট করে, মানে মূল বিন্দুগামী। এপাশে এটা আছে, এটা আর এটা দেখো একই রকমই স্ট্রাকচার হবে, মানে একই ধরনের ওর হচ্ছে গঠন হবে, তাই সিমেট্রিক আকার হবে। এর জন্য এই
পুরো দৈর্ঘ্য যদি আমাদের 4a হয় তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, মানে উপর থেকে এটা আমাদের 2a হবে, আর এখান থেকে এই পাশের দৈর্ঘ্যটাও 2a হবে, তাই 2a যোগ করে আমাদের 4a হচ্ছে। তাই এর নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এই 4a, মানে সব অধিবৃত্তেরই আমাদের যদি এই যে 4a ইউজ করেছি আমরা, এই 4a কি, এটাই হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে ওয়াই স্কয়ার সমান 4ax এর এই 4a হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য হয়। তাহলে আমরা দেখলাম এর একটা ফোকাস কত হচ্ছে, মানে নাভি হচ্ছে a,0 আর নিয়ামক হচ্ছে আমাদের x ইকুয়াল -a। এবার এই কার্ভটাই ধরো আমাদের এপাশে যদি ওয়াই স্কয়ার সমান বলি আমরা, ধরো এপাশে একইভাবে ওর গঠনটা হয়েছে ধরো এইভাবে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ওই একই থাকবে, সেটা হবে আমাদের ওয়াই স্কয়ার সমান -4ax। তাহলে -4x যদি এখানে মাইনাস চিহ্ন থাকে, সে বোঝাবে আমাদের মুখটা আগেরটা এদিকে খোলা ছিল, মানে পজিটিভ এক্স অক্ষের দিকে মুখ খোলা ছিল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অক্ষের দিকে ওর অক্ষ হবে, মানে এই দিকে আমাদের মুখ খোলা থাকবে। তাহলে এইটা হচ্ছে এটা হবে আমাদের এই ওয়াই স্কয়ার সমান -4x। তাহলে এর ক্ষেত্রেও নাভির স্থানাঙ্ক এদিকে থাকবে, তাহলে এটার পয়েন্টটা কত হবে, এটা আমাদের দেখো -a,0 হবে, তাই তো এদিকে তো এগিয়েছে, মানে ওইদিকে যদি a,0 হয় তো এই পাশে আমাদের -a,0 হবে, আর এর ক্ষেত্রেও নিয়ামক কোন দিকে হবে, এই পাশে হবে। তাহলে এপাশেও সেই এদিকের দৈর্ঘ্য যদি এ হয়, এপাশের দৈর্ঘ্য সেম থাকবে, মানে এপাশের যে লাইনটা হবে সেটা কত হবে, সেটা হবে আমাদের সেই x = a। তাহলে এইভাবে আমরা যদি স্কেচ আঁকতে পারি একটা, তার থেকে কিন্তু আমরা সব ধরনের এই অধিবৃত্তর আমরা মানগুলো বের করে নিতে পারবো, নিয়ামক কি হবে, কিংবা যেগুলো চাই নাভির স্থানাঙ্ক কত, তারপরে নাভিলম্বের দৈর্ঘ্য কত, সেগুলোও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আরো 2 রকমের অধিবৃত্ত থাকতে পারে, সেটা হচ্ছে ধরো 3 নম্বর বললাম, সেটা হচ্ছে আমাদের আগেরটা ছিল y এর দ্বিঘাত, তাহলে এবার x এর দ্বিঘাত হতে পারে, মানে যদি বলি x² সমান 4ay, তাহলে এটা কেমন দেখতে হবে, তাহলে সেটা হবে আমাদের x² সমান 4a, 4 যদি পজিটিভ থাকে তাহলে এই পাশ দিয়ে এমন হবে, আর যদি x² সমান বলি আমরা ওই -4ay, তাহলে কি হবে, সেটা আমাদের এই নিচের দিকে যাবে। তাহলে এই যে ছবিটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওই x² সমান 4ay যদি থাকে, মানে যদি আমাদের এই পাশে পজিটিভ থাকে, 4a আগে পজিটিভ চিহ্ন থাকলে উপর দিকে যাবে, আর যদি আমাদের এই নিচেরটা কি ছবি হবে, এটা হবে আমাদের সেই x² ইকুয়াল আমাদের -4a আমাদের y। তাহলে মাইনাস হলে নিচে নামবে, প্লাস থাকলে উপরে হবে, মানে এটা হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের এটা, y² সমান -4ay। তাহলে এর ক্ষেত্রেও সেই যদি বলি প্রথম উপরেরটার কেস, মানে এইটার কেসের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ফোকাস কত হবে, তাহলে এটা হচ্ছে দেখো ওয়াই অক্ষের উপরে রয়েছে কিন্তু, মানে এপাশে এক্স ছিল, এপাশে আমাদের ওয়াই, তাহলে এটা ওয়াই অক্ষের উপরে থাকা মানে কি এক্স কোঅর্ডিনেট 0 হবে, আর ওয়াই কোঅর্ডিনেট এইটুকু দৈর্ঘ্য এ হয়, এটা হচ্ছে আমাদের এ, তাহলে a,0, এ হবে ওর হচ্ছে নাভির স্থানাঙ্ক। তাহলে একইভাবে যদি বলি এর নাভির স্থানাঙ্ক যদি এটা বলি, এটা কত হবে, এটা হবে আমাদের 0, -a। একইভাবে এটা যদি নাভি হয় এটার ক্ষেত্রে, তাহলে এ পাশে এমনভাবে একটা লাইন হবে, আর সেই লাইনটা কত হবে, দেখো এই দৈর্ঘ্যটাও একই হবে, মানে এর ক্ষেত্রে SPPM ইকুয়াল ছিল, মানে আমাদের এই দৈর্ঘ্যটা এ হলে এই পাশের দৈর্ঘ্যটাও সেই একই হবে, এই হবে নিয়ামকের দৈর্ঘ্য। মানে শীর্ষ যদি বলি, এটা শীর্ষ থেকে নাভির দৈর্ঘ্য যেটা হবে, আর শীর্ষ থেকে নিয়ামকের দৈর্ঘ্য সেই সেম থাকতে হবে। তাহলে এ পাশেরটা এ হয়েছে, মানে এ পাশের এই দৈর্ঘ্যটাও এ হতে হবে। তাহলে এ পাশের লাইনটা কি হবে, এটা এক্স অক্ষের প্যারালাল, তাহলে কত হবে, এটা হবে আমাদের ওই ওয়াই ইকুয়াল হবে মাইনাস আমাদের এ। তাহলে y ইকুয়াল -a হবে আমাদের এই x² ইকুয়াল 4ay এর ক্ষেত্রে। একইভাবে এর ক্ষেত্রেও কিন্তু তুমি এই পাশে একটা বের করতে পারবে, সেটা কত হবে, যদি এটার ক্ষেত্রে বলি সেটা হবে আমাদের ওই y ইকুয়াল a। দেখো তাহলে আমরা যে 4 রকমের অধিবৃত্ত হতে পারে বললাম, y² সমান 4x, সেটা হলে কি হবে, এই পাশে আমাদের এমনভাবে মুখ খোলা থাকবে এ পাশে, আর যদি আমাদের y² সমান মাইনাস দেখি তাহলে এ পাশে যাবে, আর যদি আমাদের x² সমান 4ay হয় তাহলে এ পাশে হবে, আর x² ইকুয়াল মাইনাস হলে এ পাশে হবে। এভাবে আমাদের ওর থেকে নাভির স্থানাঙ্ক সেভাবে চেঞ্জ হবে, যেটা যখন হবে, মানে এর ক্ষেত্রে হবে আমাদের a,0, এটা হচ্ছে আমাদের কি হচ্ছিল, এটা -a,0 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 0,a, আর এটা হচ্ছে সেইভাবে আমাদের ওই 0,-a। যদি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দুগুলো যেটা ভার্টেক্স ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা 0,0 ছিল, দেখো এখানে প্রত্যেকটা 0,0ই শীর্ষ ছিল। এবার আমাদের একটা স্পেশাল কেস হতে পারে, শীর্ষবিন্দু কোনো জায়গায় ধরো আমরা নিয়ে যাচ্ছি, ধরো শিফট করে কোনো একটা পয়েন্টে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কি হবে, দেখো তাহলে আমরা বলতে পারি 5 নম্বরই বলতে পারি, ধরো আমাদের এটা ছিল আমাদের মানে মূল বিন্দু, ধরো কোনোভাবে আমরা শীর্ষটা এখানে নিয়ে গেছি, মানে যে এখানে ছিল শীর্ষ সেটা আমরা এখানে নিয়ে গেছি,
তাহলে সেক্ষেত্রে ধরো ওই 4টে রকমই কেস হতে পারে এক্ষেত্রেও। ধরলাম আমাদের অক্ষটা এদিকেই রয়েছে অধিবৃত্তের। মানে এইভাবে আমাদের অধিবৃত্ত আছে। তাহলে এই অধিবৃত্তর আমাদের যে সমীকরণটা হবে, ধরো আমাদের শীর্ষ নিয়ে গেছে আলফা, বিটায়। এই পয়েন্টটা আমাদের আলফা, বিটা। মানে কি এইখান থেকে এই হাইট পর্যন্ত এটা হচ্ছে আমাদের আলফা, আর এই উপরে এইটা হচ্ছে আমাদের বিটা, তাই তো? মানে এটা হচ্ছে বিটা আর এই দৈর্ঘ্যটা আলফা। তাহলে এই যে সমীকরণটা হবে সেটা হবে আমাদের এমন, y মাইনাস আমাদের বিটা তার স্কোয়ার সমান 4a আমাদের x মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ, যখন আমরা শীর্ষ জেনে যাব আলফা, বিটা, আর হচ্ছে অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। এটা আগে x অক্ষ ছিল, তাহলে এটা x অক্ষের সমান্তরাল। তাহলে এর অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, উপরে নিচে সব জায়গায় হতে পারে। আর যদি 4 এ পজিটিভ হয় তাহলে আমাদের এই দিকে মুখ খোলা থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে আমাদের এপাশে হতো, এপাশে ছবি হতো। তাহলে সেটা আমাদের ডিসাইড করবে এর 4 এর আগে কি আছে, মানে আমাদের x মাইনাস আলফা এর আগে কি আছে চিহ্ন, সেটা হবে আমাদের কোন দিকে মুখ থাকবে, এপাশে না এপাশে। এবার এর ক্ষেত্রেও যদি আমরা সবগুলো বের করতে চাই, ধরো এখানে আমাদের নাভি থাকবে, তাই তো? আর এপাশে একটা লাইন থাকবে, ধরো এদের আমরা ইকুয়েশন বের করতে চাচ্ছি, তাহলে কি হবে? দেখো এই পয়েন্টটা কিন্তু আমাদের আলফা, বিটা ছিল। তাহলে এটা হচ্ছে নাভি, এপাশের পয়েন্টটা। তাহলে এটার কোঅর্ডিনেট একই থাকবে, মানে আলফা, বিটা ছিল, তাহলে এই হাইটে তো বিটা থাকবেই। তাহলে আলফাটা শুধু চেঞ্জ হবে, এইটুকু দৈর্ঘ্যটা এ বলেছি, এ হয়। তাহলে এটা কত হবে, আলফা ছিল তার সঙ্গে এ যোগ হবে যদি এপাশে মুখ খোলা থাকে, মানে এই ধরনের কেসে আলফার সঙ্গে এ আমরা যোগ করব, আর তার সাথে ওই বিটা কোঅর্ডিনেট একই থাকবে, মানে ওয়াই কোঅর্ডিনেটে কোনো চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমাদের এই বরাবরই যাচ্ছি আমরা, ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হয় না এক্ষেত্রে। তাহলে আমাদের এই আলফা, এর সাথে আমাদের বিটা হবে, বিটা হচ্ছে আমাদের ওই ওয়াই কোঅর্ডিনেট। মানে এখানে আলফা, বিটা ছিল, মানে এই বরাবর সব পয়েন্টে, যদি বলি এপাশের পয়েন্টও বের করব, তাহলে এই বরাবর কিন্তু সব পয়েন্টে ওয়াই কোঅর্ডিনেট একই থাকবে, মানে বিটাই থাকবে, আর শুধু আলফাটা চেঞ্জ হবে। তাহলে এখানে আলফা কি চেঞ্জ হচ্ছে, মানে এই যেটা হচ্ছে আমাদের নাভির সঙ্গে সময় এক্স কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদের এই আলফা প্লাস এ। মানে এপাশে গিয়েছি মানে এ যোগ করেছি, আর এপাশে যদি এই পয়েন্টটা বের করতে চাই আমরা, তাহলে কি করব, আলফার থেকে, মানে এটার তো বিটা আমাদের সেমই থাকবে, শুধু আলফা চেঞ্জ হয়ে কত হবে, যদি বলি এইটাও একটা লাইন, এই লাইনটা নিয়ামক যেটা, সেটা তো এক্স অক্ষে মানে ওয়াই অক্ষের প্যারালাল, মানে এক্স ইকুয়াল সামথিং হয়। তাহলে এক্স ইকুয়াল কত হবে এটা, দেখো এই পর্যন্ত আমাদের আলফা ছিল, এটা আলফা ছিল, তাহলে আলফার থেকে আরও বিয়োগ হচ্ছে এখানে, এই দৈর্ঘ্যটাও এ হয়, সেম হয়, তাহলে আলফার থেকে আরও এ বিয়োগ হবে, তাহলে আলফা মাইনাস এ হবে আমাদের এই লাইনটা। তাহলে এই যে লাইনটা হয়েছে এটা কি হবে, এক্স ইকুয়াল আলফা মাইনাস এ। আর এগুলো ওই আলফা এগুলোর মান ভালো করে যদি আমরা জেনে যাই তাহলে ভালোভাবে স্কেচ আঁকা যাবে, যেহেতু এটা আলফা বিটার উপর নির্ভর করবে, মানে লাইনটা এক্স অক্ষের পাশে আসবে এখানে, এদিকে হবে না কোন দিকে হবে, সেটা কিন্তু মানে আলফা বিটার মানের উপর নির্ভর করবে। দেখো একইভাবে কোনো সময় যদি আমাদের ওই মূলবিন্দু শিফট করে আলফা বিটায় নিয়ে গেছি ধরো, আর হচ্ছে আমাদের এই অক্ষটা ধরো ওয়াই অক্ষের সমান্তরাল আছে, মানে আমাদের বলতে যাচ্ছি এমনভাবে কোনো কেস থাকলে, সেক্ষেত্রে কেমন হবে, এক্ষেত্রে এক্স এর দিঘাত হয়, মানে এক্স মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল আমাদের ওই 4a, তারপরে আমাদের ওয়াই মাইনাস বিটা, এমন হবে। তাহলে এটা বলতে যাচ্ছে এটার ক্ষেত্রে কি আগেরটা কি ছিল, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল কোনো সময় যদি আমাদের মানে ওর অক্ষটা হয়, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যদি কোনো সময় অক্ষ হয় সেক্ষেত্রে আমাদের এমন হয়। তো এটাও আমাদের সেই আলফা বিটা এর মান জেনে গেলে আমরা ভালোভাবে স্কেচ এঁকে সব মানগুলো কিন্তু বের করতে পারবো। আর এক্ষেত্রেও আমাদের এই পাশে যেটা করেছিলাম এক্ষেত্রেও কিন্তু এটা নাভিলম্ব হয়, এর ক্ষেত্রে 4a হয়, মানে উপরেরটা 2a একক হবে, এর নিচেরটাও 2a একক হয়, তাহলে পুরোটা আমাদের ওই 4a হয়। তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমাদের ওই নাভিলম্ব দৈর্ঘ্য সব ক্ষেত্রে এই 4এই হবে। দেখো আমাদের আরেকটা কনসেপ্ট লাগবে, যেটা হচ্ছে ধরো কোনো একটা অধিবৃত্ত দিয়ে দিয়েছে, ধরো এটাই আমাদের, এটা হচ্ছে বললো ওই ওয়াই স্কয়ার সমান সমান 4ax। এবার কোনো একটা বিন্দু আছে, ধরো বিন্দুটা আমাদের x1, y1, এই বিন্দুটা কোথায় অবস্থিত, একটা বিন্দু কোথায় অবস্থিত এটা কিন্তু সব কিছুতেই থাকতে পারে, মানে সে অধিবৃত্তর ক্ষেত্রেও বলতে পারে, উপবৃত্ত বলতে পারে, পরাবৃত্ত বলতে পারে, বৃত্তর ক্ষেত্রেও ছিল, মানে একটা পয়েন্ট দিয়ে বলবে সেটা কোথায় অবস্থিত। কনসেপ্ট একটাই, মানে আমরা প্রথমে যদি এই সমীকরণটা আমরা এমনভাবে লিখতে পারি, 4ax এটা ইকুয়াল 0, তাহলে এর উপরে এই জায়গাটা আমরা বসিয়ে দেবো, বসিয়ে দেখবো কি এর সঙ্গে মিলছে, যদি আমাদের 0-র সঙ্গে ইকুয়াল হয় তাহলে বলবো উপরে অবস্থিত, মানে বিন্দুটা এখানে অবস্থিত হবে উপর। আর যদি আমাদের এই ওয়াই স্কোয়ার আর -4a
মানে যদি পয়েন্টটা বসিয়ে দেওয়ার পরে দেখো, যদি পয়েন্টটা বসাতাম মানে এমন হতো, প্রথমটা বললাম y1 স্কোয়ার 4ax1, এটা ইকুয়াল 0 হয়ে গেছে, মানে এই বিন্দুটা বসিয়েছি, বসিয়ে দেখছি ওর উপরে 0-র সঙ্গে স্যাটিসফাই করছে, তাহলে এটার ক্ষেত্রে বলবো আমরা উপরে অবস্থিত, মানে উপরে অবস্থিত এটা। আর যদি আমাদের এই y1 স্কোয়ার মাইনাস 4ax1 এটা আমাদের লেস দ্যান 0 হয়ে যায়, লেস দ্যান 0, 0-র থেকে কম, তাহলে এটা কি হবে, ভিতরে অবস্থিত, মানে এমন জায়গায় অবস্থিত বিন্দু হবে, তো এটা হবে আমাদের ভিতর। আর যদি আমাদের কোনো ক্ষেত্রে দেখি y1 স্কোয়ার মাইনাস 4ax1 এটা আমাদের গ্রেটার দ্যান 0 হয়েছে, মানে 0-র থেকে বেশি হয়েছে, মানে আমাদের এমন জায়গায় অবস্থিত একটা বিন্দু হবে, তাহলে সেটা হবে আমাদের বাইরে অবস্থিত। তাহলে বাইরে অবস্থিত হতে গেলে আমাদের 0 ওদিকে রাখবো সবসময় সমীকরণটাই, রেখে আমাদের এপাশে সবগুলো পয়েন্টটা বসিয়ে দেবো, যে পয়েন্টটা চেক করতে বলবে সেটা বসাবো, বসিয়ে যদি 0-র সঙ্গে ইকুয়াল হয় তাহলে বলবো উপরে অবস্থিত, আর 0 থেকে ছোট হলে বলবো ভিতরে অবস্থিত, আর 0 থেকে বেশি হলে বলবো বাইরে অবস্থিত। তো এটা কিন্তু শুধু এই মানে অধিবৃত্ত না, যে কোনো কিছুতেই যদি কোনো একটা বিন্দু যদি চেক করতে বলে এটা কোথায় অবস্থিত, তাহলে আমরা ইকুয়েশনটা এমনভাবে 0 করে নেবো ওপাশে, নিয়ে তারপরে যে পয়েন্টটা বসাতে বলবে সেটা বসাবো, ওর উপরে বসিয়ে দেখবো কি হচ্ছে, 0 হলে বলবো উপর, আর লেস দ্যান হলে ভিতর, আর গ্রেটার দ্যান হলে বাইরে। দেখো তাহলে আমরা এবার অধ্যায়ের অঙ্কগুলো সলভ করছি, সংক্ষিপ্ত প্রবলেমগুলো। এটা তোমরা পেজ নম্বর পাচ্ছ, পেজ হচ্ছে 248, 248 পেজের দিকে পেয়ে যাবে। দেখো প্রথম যে প্রবলেমটা বলছে, ধরো 3x স্কোয়ার ইকুয়াল 8y, এই অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক বের করতে হবে, নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে হবে, আর নিয়ামকের সমীকরণ, এই তিনটে জিনিস বের করতে হবে। তাহলে ধরো প্রথম অঙ্কটা তাহলে ছিল আমাদের 3x স্কোয়ার ইকুয়াল 8y, তাহলে এখান থেকে আমরা x স্কোয়ারের মান বের করবো, x স্কোয়ার ইকুয়াল 8/3y এমন হচ্ছে। তো এটা কেমন দেখতে, এটা হচ্ছে ওই সমীকরণের মতো দেখতে, দেখো x স্কোয়ার ইকুয়াল 4ay, তাহলে এখান থেকে এই 4a নিশ্চয়ই 8/3 সঙ্গে ইকুয়াল হবে, তাহলে এর সঙ্গে ধরো আমরা তুলনা করছি, এটাকে তুলনা করলে আমরা পাচ্ছি এই 4 এর মান হচ্ছে কত, 8/3, তাহলে এখান থেকে দেখো এর মান পাচ্ছি কত, 4 দিয়ে এটা ক্যান্সেল করলে 2/3। দেখো এটা কিন্তু আমাদের এক্স এর দ্বিঘাত ছিল, এক্স স্কোয়ার ইকুয়াল এমন ছিল, তাহলে এক্ষেত্রে যদি আমরা আউটলাইন করি তাহলে কেমন হবে, এক্স এর দ্বিঘাত আর এটা পজিটিভ ছিল, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল এমন লিখতে পেরেছি 8/3y, তাহলে এখান থেকে 8/3y মানে এটা পজিটিভ, মানে কোন দিকে থাকবে মুখ, এই দিকে থাকবে, তাই তো, এটা হবে শীর্ষ হবে আমাদের 0 0 বিন্দুতেই, যেহেতু আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর সঙ্গে তুলনা করতে পারছি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের শীর্ষ, আর আমাদের এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক থাকে, তাই নাভি স্থানাঙ্ক কত হয় এর ক্ষেত্রে, 0, তো 0, মানে এই পয়েন্টটা দেখো আমাদের হবে ওই 0, হচ্ছে 2/3, তাই 0,2/3 হবে ওই নাভি স্থানাঙ্ক যেটা চেয়েছিল, নাভি স্থানাঙ্ক হচ্ছে এটা 0,2/3। এবার নাভিলম্বের দৈর্ঘ্য বললাম সবসময় একই হয়, তাহলে এটা কত হচ্ছে, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4 হবে, আর 4 এর দৈর্ঘ্য কত পেয়েছি, তো 8/3, তাই নাভিলম্বের দৈর্ঘ্য মানে আমাদের এখানে যদি বলি নাভি স্থানাঙ্ক, প্রথমে নাভি স্থানাঙ্ক পেয়েছিলাম সেটা হচ্ছে এটা 0, 2/3, মানে 0, a হলে যেটা হয়েছে, আর এই দৈর্ঘ্যটা চেয়েছে, এই দৈর্ঘ্যটা আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য বলি, সেটা 4 হয়, তাহলে এখান থেকে দেখেছি আমরা 4 এর মান হচ্ছে এটা 8/3, তাহলে এটা কত হবে, নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের ওই 8/3। এবার চেয়েছে আমাদের নিয়ামকের সমীকরণ, নিয়ামক কি হয় বললাম, এ পাশে যদি কার্ভ থাকে, মানে এই পাশে যদি আমাদের অধিবৃত্ত চলে, এ পাশে যে লাইনটা হয়, তো এই লাইনটা বের করতে বলেছে, তাহলে দেখো এইটুকু হাইটটা আমাদের 2/3 ছিল, তাহলে এই পাশেরটাও সে একই হবে 2/3, কিন্তু এদিকে নেগেটিভ হবে, তাহলে এটা বলতে পারি কি হবে, এটা দেখো আমাদের এক্স অক্ষের প্যারালাল, মানে এক্স অক্ষের প্যারালাল হলে কি হবে, ওয়াই ইকুয়াল হবে, মানে ওয়াই ইকুয়াল মাইনাস এ বলতে পারি, তেমন ভাবে হচ্ছে, মানে উপরের দিকে এ হয়েছে, মানে এই দৈর্ঘ্যটা এ হলে এ পাশের দৈর্ঘ্য এ হয়, কিন্তু এটা নেগেটিভ দিক, তাই জন্য মাইনাসে, তাহলে ওয়াই ইকুয়াল মাইনাসে বলতে পারো, ওয়াই ইকুয়াল এর মান কত, 2/3 ছিল, তাহলে -2/3, তাহলে বলতে পারছি এর সমীকরণ হবে এমন, 2 মানে 3y + 2 = 0, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তাহলে এখানে যে তিনটে পার্ট চেয়েছিল সেটা আমরা বের করতে পারলাম। দেখো তবে 2 দাগ বলছে একটা অধিবৃত্ত দিয়েছে, এটা এই অধিবৃত্তের নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে আমাদের অধিবৃত্ত সমীকরণটি স্ট্যান্ডার্ড ভাবে নেই, তাহলে সেই ফর্মে আগে নিয়ে আসতে হবে, তারপরে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য চেয়েছে মানে 4 এর মান বের করলেই হয়ে যাবে, তো এটা হচ্ছে আমাদের 2x² + 12x - 17 এমন বলেছিল। দেখো এখানে আমাদের কিন্তু x এর দ্বিঘাত আছে, তাহলে আমরা x এর দ্বিঘাত বাদে বাকিগুলো ধরো এদিকে আনছি, তাহলে কেমন ছিল, y ছিল তার সঙ্গে -17 ধরো এদিকে নিয়ে গেলাম, +17 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ধরো
টু কমন নিয়ে নিচ্ছি, মানে এক্স স্কোয়ারের আগে যা থাকবে সেটাই কমন নেবো। এখানে এক্স স্কোয়ার আগে -2 ছিল, -2 কমন নিয়েছি, তাহলে কেমন পড়ে থাকছে আমাদের এক্স স্কোয়ার, আর তার সাথে -2 কমন নেওয়ার জন্য এখানে -6x এমন হচ্ছে। তাহলে এটা y + 17 ইকুয়াল, এখানে -2 ছিল, ধর এখানে আমাদের পূর্ণবর্গ করার চেষ্টা করছি, তাহলে x² স্কোয়ার -2 × ax, আর দেখো 6x দরকার, তাহলে একটা 3 দিতে হবে, তাহলে 3 নেওয়া মানে এখানে 3-এর স্কোয়ার দরকার আমাদের, তাই 3-এর স্কোয়ার করলাম, কিন্তু 3-এর স্কোয়ার ছিল না, সেটা আবার ক্যান্সেল করতে হবে, তাহলে -3 স্কোয়ার করে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা এই y + 17 ইকুয়াল -2 হচ্ছে, দেখো এখানে প্রথম থেকে এই পার্টটা আমাদের কি বলতে পারি, এটা x - 3 তার স্কোয়ার, আর এটা ধরো 3-এর স্কোয়ার 9 হচ্ছে, এমন থাকছে। তাহলে এখান থেকে y + 17 এটা হচ্ছে আমাদের -2, তার সঙ্গে গুণ হচ্ছে এটা x - 3 তার স্কোয়ার, আর এই -2 ধরো এর সাথে গুণ হচ্ছে যখন, তখন প্লাস 9 2 18 হচ্ছে গুণ করলে। দেখো তাহলে আমরা বলতে পারছি ধরো y আর এই 18 দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে y - 1 বলতে পারি, সেটার মান হচ্ছে -2 তার সাথে x - 3 তার স্কোয়ার, বা এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এমন বলতে পারি x - 3 তার স্কোয়ার ইকুয়াল হবে আমাদের ওই ধরো এই -2টা এপাশে আসলে -1/2 হয়ে যাচ্ছে, -1/2 তার সঙ্গে y - আলফা, তাহলে দেখো স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আমাদের দরকার ছিল এমন হয়েছে, x মাইনাস দরকার ছিল x - আলফা তার স্কোয়ার ইকুয়াল আমাদের 4a তার সাথে y - আমাদের বিটা এমন দরকার ছিল। তাহলে এর সঙ্গে যদি তুলনা করি দেখো, তাহলে আমরা এই 4a পাবো, এই 4a দরকার ছিল, তাহলে 4a হচ্ছে আমাদের এটা। এবার দেখো এখানে কোনো সময় মাইনাস থাকলে সেটা কিন্তু -4 এর মান মাইনাস ধরবো না, তাহলে এটা যেহেতু মাইনাস হয়েছে তাই জন্য আমরা এটা -4 এর সঙ্গে তুলনা করবো, মানে এখানে তখন আমরা -4 এর সঙ্গে তুলনা করবো, মানে এর মান আমরা সবসময় পজিটিভ রাখবো। তাহলে এখানে 4 এ কত বলতে পারি, মানে যেটা চেয়েছে নাভিলম্ব দৈর্ঘ্য সেটা কত হবে, নাভিলম্বের দৈর্ঘ্য তো নেগেটিভ হতে পারে না, নেগেটিভ বোঝাচ্ছে ও উপরের দিকে মুখ না থেকে কোন দিকে মুখ আছে, ওর মুখটা হচ্ছে যেহেতু এক্স এর দিঘাত তাহলে এমন আছে, নিচের দিকে মুখ করে আছে, সেটা বোঝাচ্ছে, কিন্তু নাভিলম্বের দৈর্ঘ্য কোনো দিন কিন্তু নেগেটিভ হবে না। তাহলে এটা আমরা ওই -4 এর সঙ্গে তুলনা করব, আর করলে এই এর মান পাবো আমাদের হাফ, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য যেটা চেয়েছিল কত হবে, নাভিলম্বের দৈর্ঘ্য হবে আমাদের হাফ, 1/2। দেখো তবে 2 এর একটা এটা বলছে একটা অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে বলেছে নাভি স্থানাঙ্ক দিয়েছে এটা, তাই নাভি স্থানাঙ্ক দেখতেই পাচ্ছি আমরা a0 এর মতোই, মূলবিন্দু যেহেতু রয়েছে শীর্ষ, মানে স্কেচ না আঁকলেও হয়ে যাচ্ছে এটা সহজেই। তাহলে যদি বলি আমরা ধরো অধিবৃত্ত এটা শীর্ষ দিয়েছে এটা, আর এরকম জায়গায় একটা পয়েন্ট বলেছে শীর্ষ এটা, আর এটা 3/2, 0, তাহলে এটা এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা যদি হয় তাহলে এদিকে মুখ থাকবে, তাহলে আমরা সমীকরণ হবে ওই y² = 4x, তাই এমন হলে কেমন হয়, এটা হচ্ছে y² = 4x হয়, তাই সেই সমীকরণটা এখানে বলেছে। তাহলে এখানে ধরো আমাদের নাভি স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, আর হচ্ছে শুধু সমীকরণ চেয়েছে, তাই তো, অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে a কত, এই হচ্ছে এই 3/2, তাই তো, এই দৈর্ঘ্যটা এই পয়েন্টটা বলেছে 3/2, 0, তাহলে এটাই তো a হয়, তাহলে এর মান আমাদের 3/2 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এই সমীকরণে ধরো বসিয়ে দিচ্ছি এর মান, তাহলে কি হবে y² = আমাদের 4 × এর মান 3/2 তার সঙ্গে x ছিল, তাহলে এখানে পাচ্ছি y ইকুয়াল আমাদের হবে এটা 2 মানে 6x, তো এটাই চেয়েছিল। একইভাবে 2 দাগটা দেখো, এটা শীর্ষ বলেছে সেই 0 0 বলেছে শীর্ষ, আর নাভি স্থানাঙ্ক বলেছে এটা, তাই নাভি স্থানাঙ্ক ধরো এটা, তাহলে নাভি স্থানাঙ্ক এটা হলে আমাদের দেখতে পাচ্ছি এটা কি 0, মাইনাসের মতো দেখতে, এর মান তো সবসময় পজিটিভ ধরি, মাইনাস চিহ্ন বোঝাচ্ছে নিচের দিকে আছে, তাহলে যদি ছবি স্কেচ করো তাহলে কত হবে, এটা 0, মাইনাস মানে কি এমন জায়গায় একটা পয়েন্ট হবে, তাহলে এমনভাবে পয়েন্ট যদি হয় তাহলে এখানে নাভি আছে মানে কি এইদিকে মুখ খোলা থাকবে, মানে এই পাশে হবে, মানে এটা হবে কি x² = আমাদের 4ay এমন দেখতে হয়। তাহলে এর সঙ্গে তুলনা করে মানে এর মান ধরো পেয়ে গেছে আমরা 5/4, তাহলে এর মান দেখো, এর মান কিন্তু আমরা এই -5/4 নিচ্ছি না, এর মান আমরা সবসময় পজিটিভ নিচ্ছি, আর কেউ এই পুরো মানটা a বলতে পারো, সেক্ষেত্রে সবসময় সমীকরণ এটা ইউজ করতে হবে, 4ay, দুইভাবে করা যেতে পারে। আমি সব ক্ষেত্রে এর মানটা পজিটিভ রাখছি, আর কোন দিকে ডিরেকশন হবে সেটা আমরা ম্যানুয়ালি ঠিক করছি, মানে x² মাইনাস যখন তাহলে নিচের দিকে রয়েছে এইভাবে। তাহলে আমরা সমীকরণ লেখার সময় কি করব, সমীকরণ লেখার সময় মাইনাস দেবো নিচের দিকে রয়েছে বলে, তাহলে মাইনাস, আর 4 এর মান মানে এর মান আমরা সবসময় 5/4 নেব, এটাই কিন্তু ভালো একটা নিয়ম। তাহলে -4 নিচ্ছি, তার সঙ্গে এর মান নিচ্ছে এই 5/4, তার সাথে y।
তাহলে এখান থেকে এই -4 ক্যান্সেল হচ্ছে, তাহলে বলতে পারছি ওয়াই স্কোয়ার ইকুয়াল -5y। তাই এটা হচ্ছে আমাদের ওই সমীকরণ। দেখো তারপর 3-1 বলছে এই অধিবৃত্ত নাকি এত বিন্দুগামী আর m এর মান বের করতে হবে। তাই দেখো কোনো সময় যদি বলে কোনো একটা অধিবৃত্ত এত বিন্দুগামী, মানে বিন্দুগামী মানে কি, এক্স ওয়াই এর জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা সমীকরণ ছিল এটা ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের এই 4mx, তাহলে সেটা এই -4 মাইনাস মানে 2 বিন্দুগামী, মানে আমরা ওয়াই এর জায়গায় বসাতে পারবো 2 আর হচ্ছে এই এক্স এর জায়গায় -1। বিন্দুগামী মানে আমরা বিন্দুটা ওর উপরে বসিয়ে স্যাটিসফাই করে। তাহলে 2 এর স্কোয়ার করলে 4 হচ্ছে, আর এটা আমাদের ওই ধরো -16m হবে, মানে এখান থেকে m এর মান পাচ্ছি আমরা -1/4। তাহলে আমাদের m এর মানই বের করতে বলেছিল। 2 দেখো আমাদের বলছে x স্কোয়ার ইকুয়াল 2py ইকুয়াল 0, মানে x স্কোয়ার প্লাস 2py এর মান 0 বলেছে, আর অধিবৃত্ত এত বিন্দুগামী সেই সেমই। তাহলে আমরা x স্কোয়ার প্লাস 2py ইকুয়াল 0 এই সমীকরণে ওই 4, -2 বসিয়ে দিচ্ছি। মানে 4, -2 মানে কি, x এর জায়গায় আমরা 4 বসাতে পারবো আর y এর জায়গায় -2 বসাতে হবে। তাহলে এখান থেকে দেখো বলতে পারি -4p এর মান হবে -4 স্কোয়ার 16 হচ্ছে, মানে এখান থেকে পির মান পেয়ে যাচ্ছি আমরা 4। তাহলে পির মান 4 পেলে এই সমীকরণটা কেমন হবে, সমীকরণটা আসলে এমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 গুণ পির মান 4 ছিল, তাহলে ওয়াই ইকুয়াল 0। মানে বলতে পারি আমাদের সমীকরণটা হচ্ছে এমন এক্স স্কোয়ার ইকুয়াল -8y। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল -8y আমাদের কি চেয়েছে, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক আর নাভিলম্বের দৈর্ঘ্য। তাই দেখো এটা কার সঙ্গে তুলনা করব, এটা তুলনা করব সেই এক্স স্কোয়ার ইকুয়াল আমাদের ওই মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস আমাদের ওই 4ay এর সঙ্গে তুলনা করব। তাহলে এখান থেকে 4 এর মান কত হচ্ছে, 4 এর মান হচ্ছে দেখছি আমরা এই 8। তাহলে এর মান কত, এর মান হচ্ছে আমাদের 2। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস আছে, তাহলে কোন দিকে হবে, আমাদের মাইনাসে রয়েছে মানে নিচের দিকে যাবে। এক্স এর স্কোয়ার মানে এক্স এর দিকে থাকা মানে উপরে বা নিচে নামতে পারবে, আর ওয়াই এর দিকে থাকা মানে এপাশে বা ওই পাশে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের এক্স এর দিকে হয়েছে আর নেগেটিভ দেখছি, তাই আমরা নিচের দিকে হবে। তাই এর ক্ষেত্রে আমাদের নাভির স্থানাঙ্ক চেয়েছে এই পয়েন্টটা। তো এটা পয়েন্টটা কত হয়, এই পয়েন্ট হবে আমাদের ওই 0, আমাদের মানে -a এটা। তাহলে এখানে যেটা চেয়েছে আমাদের নাভি, তাহলে প্রথমে আমরা নাভি স্থানাঙ্ক বের করছি। তাই নাভি স্থানাঙ্ক হবে এটা 0, আমাদের -a। তাহলে 0, এর মান দেখেছি আমরা 2, তাহলে এখানে 0, -2 হবে। আর দেখো আমাদের চেয়েছিল নাভিলম্বের দৈর্ঘ্য, সেটা আমাদের 4 এ হয়, মানে নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে, 80 হবে। নাভিলম্বের দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হবে না, নাভিলম্বের দৈর্ঘ্য আমাদের 80 হবে, 8। আর নাভির স্থানাঙ্ক কত হলো, নাভির স্থানাঙ্ক হলো আমাদের এটা 0, আমাদের -2। দেখো তবে 3 দাগেরটা সেই একই রকমই বলেছে, একটি অধিবৃত্ত এত এত সরলরেখার ছেদবিন্দুগামী। তাহলে প্রথম কাজ কি, আমাদের এই দুটো সরলরেখার ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু কি করে পাই আমরা, সমাধান করলেই পেয়ে যাবো। তাহলে আমরা প্রথম সমীকরণ ছিল ধরো এটা x/3 + y/2 = 1। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা 6 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2x + 3y = 1। মানে আমরা সমীকরণ পাচ্ছি এমন 2x + 3y এর মান হচ্ছে 6। আরেকটা ছিল আমাদের এটা x/2 + y/3 = 1। তাহলে এখান থেকেও আমরা 6 হবে, এটা হবে 3x + 2y = 1। মানে আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের 3x + 2y, এটার মান 6। তাই ধরো এটা আমাদের এই দুটো সমীকরণ অপনয়ন করতে হবে। তাই এটাকে, এটা 1 নম্বর ছিল, ধরো এটা 2 নম্বর। তো y ক্যান্সেল করতে গেলে এটা আমাদের 2 দিয়ে গুণ করবো, এটা 3 দিয়ে গুণ করছি। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে আমাদের 4x প্লাস আমাদের 6y, এটার মান হচ্ছে 12। আর এটা হচ্ছে 9x প্লাস 6y, এটার মান হচ্ছে 18। তাহলে ধরো মাইনাস করছি, মাইনাস করলে এটা ক্যান্সেল হচ্ছে, এটা হচ্ছে -5x, এটার মান হচ্ছে আমাদের -6। মানে x এর মান পাচ্ছি আমরা 6/5। তাহলে x এর মান 6/5 হলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি, এখানে বসাচ্ছি আমরা। তাই 2 × 6/5 প্লাস 3y, এটার মান 6 ছিল। তাহলে এখান থেকে 3y এর মান হবে 6 মাইনাস, এখানে হচ্ছে 6 × 12/5। তাই দেখো 3y এর মান হচ্ছে আমরা এটা বলতে পারি 30 থেকে 12 বিয়োগ মানে 18/5 হবে। তাই 3 দিয়ে 18 কাটলে 6 হবে। তাহলে y এর মানও হচ্ছে আমাদের ওটাই, y এর মানও হচ্ছে 6/5। তাহলে কি পেলাম আমরা, এই ছেদ বিন্দু পেলাম, এই ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু কি পেয়েছি, ওই 6/5, 6/5।
ছয় বাই পাঁচ ছয় বাই পাঁচ হচ্ছে ছেদ বিন্দু, যেটা সমাধান করে পেয়েছি। এবার দেখো অধিবৃত্তের সমীকরণ কেমন ছিল, এটা ছিল। তাহলে অধিবৃত্তের সমীকরণ আমাদের এটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল আমাদের 2ax। তাহলে এখানে আমাদের এই ছেদ বিন্দুগামী মানে কি, এই বিন্দুটা বসিয়ে দিতে পারবো এখানে। তাহলে আমরা এই 6/5 আর 6/5 এক্স আর ওয়াই জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে 2ax এর জায়গায় 6/5 হবে। তাহলে ধরো একটা 6/5 টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 2 এর মান 6/5। তাহলে এখান থেকে ধরো 2a আমাদের দরকার, 2 এর মানই বের করতে হবে। এখানে আননোন 2a ছিল, তাই 2 এর মান 6/5 পেয়েছি। তাই সমীকরণটা কেমন দেখতে হবে আসলে? সমীকরণটা হচ্ছে আমাদের এমন, ওয়াই স্কোয়ার ইকুয়াল 6/5x। তাই ধরো এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের আসল সমীকরণ। তাহলে সেই অধিবৃত্তের আমাদের নাভির স্থানাঙ্ক চেয়েছে, বের করা যাবে। তাহলে এর 4 এর মান কত? দেখো এখানে a কিন্তু ওরা ইউজ করেছিল আগে, তাহলে আমরা এর ক্ষেত্রে এর সঙ্গে তুলনা করব, মানে a আর ইউ লিখবো না আমরা, 4 বড় হাতের ক্যাপিটাল এ নিতে পারি। ধর এর সঙ্গে তুলনা করে আমরা ওই a বের করব, মানে একবার এই a থাকলে আরেকবার ওই a ধরবে না। মানে ওয়াই স্কয়ার সমান সাধারণত আমরা কি করি, ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax এর সঙ্গে তুলনা করি, কিন্তু যেহেতু ওরা a ইউজ করেছে, যদি প্রশ্নে কোনো সময় দেখো a ইউজ করছে, সেক্ষেত্রে ক্যাপিটাল এর সঙ্গে তুলনা করবে। মানে এখান থেকে আমাদের যদি নাভির স্থানাঙ্ক বলো যেটা চেয়েছে, এটা a0 হতো, সেটা আমাদের কি লিখবো, এক্ষেত্রে নাভির স্থানাঙ্ক হবে আমাদের ক্যাপিটাল a,0 এমনভাবে করে নেবে। তাহলে এখান থেকে আমাদের এই 4 ক্যাপিটাল এ, সেটার মান হচ্ছে ওই 6/5। তাহলে এখান থেকে আমরা ওই ধরো এর মান বের করতে হবে। তো এর মান কত হবে, এখানে 4 দিয়ে 6 ধরো ক্যান্সেল করছি, 2 দিয়ে, এটা 2 3, তাহলে হচ্ছে আমাদের 3 হচ্ছে, তাহলে এর মান হচ্ছে আমাদের 3 বাই, এটা হচ্ছে 5 10, 3/10 হচ্ছে। তাহলে এমন যদি দেখতে হয়, এটা কেমন দেখতে, মানে যদি স্কেচ আঁকাও লাগছে না যদিও, মানে এটা ওয়াইজ দিঘাতে আছে, মানে এই পাশে থাকবে। তাহলে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে আমাদের a,0 হয়, a,0 নাভির স্থানাঙ্ক। তাহলে a,0 মানেই হচ্ছে আমাদের ওটা 3/10, 0। তাহলে এই যে নাভির স্থানাঙ্ক চেয়েছিল সেটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই 3/10, 0 সেটা। দেখো তারপর 4-এর একটা বলছে একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে বলেছে, আর অক্ষ x অক্ষ বরাবর, আর তা এত বিন্দুগামী বলেছে। তাহলে কিছুই না, তাহলে প্রথম যেটা বলছে অক্ষ আমাদের x অক্ষ বরাবর হয়েছে, তাহলে আমাদের ওই ওয়াই স্কয়ার সমান সমান অক্ষ x অক্ষ মানে কি হবে, 4ax এমন হবে। এর মান পজিটিভ হলে এইদিকে থাকবে, এর মান নেগেটিভ হলে এদিকে থাকবে, আর কিছু না। তাহলে আমরা যে বিন্দু বলেছে এত বিন্দুগামী, এই বিন্দুগামী মানে এটা বসিয়ে দেবো এর উপরে, দিয়ে আননোন এটা বের করবো। তাই ধরো আমাদের এটা বলেছিল 6, -2 বিন্দুগামী, মানে ওয়াই এর জায়গায় -2 বসাতে পারবো আমরা, আর এক্স এর জায়গায় 6 বসাতে পারবো। তাহলে এখানে 4 এর মান হচ্ছে আমাদের ওই 24a, মানে আমাদের বলতে পারি এর মান হবে, এর মান হচ্ছে আমাদের ওই 4/24 হবে, মানে 1/6। তাহলে এর মান পেয়ে গেছি আমাদের 1/6। তাহলে সমীকরণ কি ছিল, এটা এখানে বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল কত হবে, 4 ইন্টু ওই 1/6x, মানে বলতে পারছি আমরা ওয়াই স্কয়ার ইকুয়াল হবে ওই হচ্ছে 2x/3 এমন। তাহলে এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। একইভাবে আমরা যদি পরেরটা যেটা বলছে, দেখো এটা বলছে অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে আছে আর অক্ষ ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর হলে কি হয়, ওয়াই অক্ষ বরাবর হলে আমরা এই এক্স স্কয়ার ইকুয়াল 4a এমন লিখতে পারি। তাহলে এখানে বসাচ্ছি আমরা এই -3, 2, তাহলে -3 তার স্কয়ার ইকুয়াল ওই 4a তার সঙ্গে আমাদের 2। তাহলে এখান থেকে 9 ইকুয়াল হচ্ছে আমাদের 4a ইন্টু 2। তাহলে এখান থেকে 4 এর মানটাই বের করে রাখছি, সেটাই তো কাজে লাগে। তাই 9/2 হচ্ছে। তাহলে এই সমীকরণে আমরা এই 4 এর জায়গায় 9/2 বসাচ্ছি। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল কত হবে, 9/2y। তো এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই অধিবৃত্তের আমাদের নাভির স্থানাঙ্ক চেয়েছে, তাই নাভির স্থানাঙ্ক বের করতে গেলে কি করব, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই এ লাগছে না। তাহলে এর মানটা ধরো বের করে রাখছি আমরা। এর মান কত হচ্ছিল, 9/4 দিকে গেলে 8 হচ্ছে। তাহলে এর মান আমাদের 9/8। দেখো এক্স স্কয়ার ইকুয়াল এমন হয়েছে 9/2y। তো এই ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত হয়, এটা দেখো নাভির স্থানাঙ্ক হবে আমাদের a,0। তাহলে না, এটা হচ্ছে ওয়াই এক্স এর দিকে ছিল, তাহলে আমাদের 0,a হবে। তাহলে নাভি যেটা চেয়েছিল, নাভি সেটা হচ্ছে আমাদের এটা, নাভির স্থানাঙ্ক হচ্ছে 0,a। তাহলে 0, এর মান কত এখানে 9/8। তাহলে এটা হচ্ছে আমার নাভির স্থানাঙ্ক। দেখো তবে পাশের একটা বলছে একটি অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দু বলে দিয়েছে আর নিয়ামকের সমীকরণ এটা। তাই নিয়ামক যদি বলে দেয়, তাহলে এখান থেকে আমরা অধিবৃত্তের সমীকরণ বের করতে হবে।
তাই দেখো শীর্ষ বলে দিয়েছে আমাদের মূলবিন্দুকে, মানে এই জায়গাটায় শীর্ষ আছে। আর নিয়ামক বলছে এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, মানে আমাদের এমন বলেছে এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি আমরা -3। তাহলে এক্স ইকুয়াল -3 হলে এমন একটা লাইন হবে। তো এই পাশে যদি নিয়ামক থাকে তাহলে নিশ্চয়ই এদিকে যাবে। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তো দেখে নিলাম যে অধিবৃত্তের সমীকরণ এমন হবে, ওয়াই স্কয়ার সমান সমান 4x এমন হয়, তাই তো? এদিকে থাকলেও দেখো এখানে নিয়ামক কিন্তু ওয়াই অক্ষের প্যারালাল আছে, তার জন্য আমাদের এপাশেই হবে, মানে ওয়াই এর দ্বিঘাতই হবে, ওয়াই স্কয়ার সমান সমান 4x হবে। তাহলে এখান থেকে আমাদের এই যে দৈর্ঘ্যটা হয়, এটা বলেছে আমাদের x ইকুয়াল -3। তাহলে এই দৈর্ঘ্যটা a একক হয়, সেই এর মান কত হবে? এখানে এই 3 হবে, তাই তো? এই 0 থেকে এদিকে গিয়েছে -3 ঘর, মানে কি এর মান কত? এর মান 3 বলে দিয়েছে। তাহলে আর কিছুই নেই অঙ্কে। তাহলে 4 ইন্টু এর মান 3 তার সঙ্গে x, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল পাচ্ছি আমরা 12x। তাহলে এখানে এই নিয়ামক কোন দিকে আছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই এটা মানে এ পজিটিভ থাকবে, মানে সমীকরণটা কেমন নেব, ওয়াই স্কয়ার ইকুয়াল 4x নেবো না -4x নেবো, সেটা কিন্তু ডিসাইড করবে কোন দিকে আমাদের এই নিয়ামকটা আছে। তাহলে স্কেচ রাখলে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে আমাদের দ্বিতীয়টা বলছে অধিবৃত্তের শীর্ষ স্থানাঙ্ক দিয়েছে 0 0 আর নিয়ামক বলে দিয়েছে এটা। তাই নিয়ামক দিয়েছে আমাদের এটা, মানে 2 দাগ বলছে নিয়ামক হচ্ছে y - 4 = 0। তাহলে এখান থেকে দেখো পাচ্ছি আমরা y = 4। তাহলে y = 4 লাইনটা টানলে আমাদের বুঝতে পারবো কোন দিকে হবে। তাই দেখো y = 4 মানে কি? এদিকে এই এরকম জায়গায় 4 0,4 হয়, তাই তো? এটা 0,4 এমন জায়গায় পয়েন্ট হয়। তাহলে এই লাইনটা এমন হবে। y = 4 লাইনটা টেনে দেখলাম আমরা এমন হচ্ছে এইটা। তাই এইদিকে যদি নিয়ামক থাকে তাহলে আমরা কোন দিকে যাবে? অধিবৃত্ত কোন দিকে মুখ হবে? এদিকে হবে। নিয়ামক তো এমন হয়। নিয়ামকটা এটা যদি হয় তাহলে আমাদের অধিবৃত্ত নিচের দিকে রয়েছে। আর দেখো এর নিয়ামক ছিল কি y = 4, মানে আমাদের x অক্ষের প্যারালাল। তাহলে এরও আমাদের সেই x এর দ্বিঘাত হবে। তাহলে x অক্ষের প্যারালাল হওয়ার জন্য আমাদের এটা হচ্ছে x² আমাদের যেহেতু নিচের দিকে রয়েছে তাহলে মাইনাস হবে, তাহলে x² হবে -4a আমাদের y। আর দেখো y = 4 যদি আমাদের নিয়ামকের সমীকরণ হয়ে যায় তাহলে y = 4 মানে কি আমাদের x অক্ষের প্যারালাল, মানে x অক্ষের সমান্তরাল আছে। আর x অক্ষের প্যারালাল যদি আমাদের নিয়ামক হয়ে যায় তাহলে আমাদের যেহেতু মানে অধিবৃত্তের সমীকরণ নিশ্চয়ই আমাদের ওই মানে যে অক্ষটা যেটা হবে অধিবৃত্তের সেটা অবশ্যই আমাদের ওই y অক্ষই হবে। মানে অধিবৃত্তের অক্ষ যেটা, এটা ছিল অধিবৃত্তের অক্ষ, সেটা অবশ্যই আমাদের এই y অক্ষই হবে। সেভাবে ডিসাইড করতে পারো, কিংবা এইভাবে আমাদের স্কেচ এঁকে নিলেও কিন্তু বুঝতে পারবা। তাহলে x² আমাদের এই 4ay, এখানে আমাদের বসাতে হবে এর মান। তাহলে ছিল কি আমাদের এটা x² = 4ay। তাহলে x² আমাদের 4a, মানে এর মান পেয়েছি 4। তাহলে এর মান 4 বসাচ্ছি আমরা। এর মান 4 বসালে হচ্ছে এটা x² -16y। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। দেখো তবে 6 জায়গাটা একই লজিক, আমাদের একটা অধিবৃত্ত দিয়েছে, দুটো সরলরেখার সমীকরণের ছেদবিন্দুগামী বলেছে, মানে এই দুটো সমাধান করে আমাদের ছেদবিন্দু পেতে হবে। সেটা আবার এই সরলরেখার মানে এই অধিবৃত্তের উপর বসিয়ে দেবো, দিলে আমরা অধিবৃত্তের সমীকরণ পেয়ে যাব। তারপরে তার নাভি স্থানাঙ্ক, নাভি লম্ব দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ওই সরলরেখা দুটো সমাধান করছি। সরলরেখা এটা ছিল, তাহলে 3x + y ইকুয়াল 5 ওদিকে গেলে -5 হবে, আর একটা ছিল আমাদের x + 3y, এটার মান হচ্ছে 1। ধরো সমাধান করছি, এটাকে আমরা গুণ করছি কত দিয়ে? এটাকে 3 দিয়ে গুণ করছি, আর এটাকে আমরা ওই 1 দিয়ে গুণ করছি। তাহলে এটা হচ্ছে আমাদের 9x + 3y ইকুয়াল -15 হবে, আর এটা হচ্ছে x + 3y এর মান হচ্ছে 1। তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের 8x, 8x এর মান হচ্ছে -16, মানে x এর মান হচ্ছে ধরো -2। তাহলে x এর মান -2 হলে এক জায়গায় বসালে আমরা এখান থেকে পেয়ে যাব, তাই 3 × -2, এটা প্লাস y এর মান -5 ছিল, এখান থেকে দেখো y এর মান পাবো আমরা 1। দেখো তাহলে আমরা x এর মান -2 পেয়েছি, y এর মান 1, মানে আমরা ছেদবিন্দু কত পাচ্ছি? ছেদবিন্দু পাচ্ছি -2, 1। আর অধিবৃত্তের সমীকরণ ছিল এটা y² = 4ax। তাহলে এরপরে যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখো এখান থেকে y² এর জায়গায়, মানে y এর জায়গায় 1 বসবে, আর এটা 4a, x এর জায়গায় -2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ধরো 4 এর মান ধরো পাচ্ছি ওই হচ্ছে কত হচ্ছে, এটা 1 এটা মানে -12 এমন হচ্ছে। দেখো এখানে যদি আমরা 4 এর মান বসিয়ে দিই তাহলে মানে 4 এর মান পেয়েছিলাম -12, তাহলে সমীকরণটা কেমন হচ্ছে? y² হবে -12x, তাই তো? তাহলে যদি স্কেচ আঁকি এই সমীকরণ কেমন দেখতে হবে? এই সমীকরণ কিন্তু আমাদের ওই y এর দ্বিঘাত আছে, মানে আমাদের আর x নেগেটিভ মানে মাইনাস আছে, তাহলে এইদিকে থাকবে, তাই তো? y এর দ্বিঘাত থাকা, আর যেহেতু এখানে নেগেটিভ হয়েছে তাহলে এইদিকে মুখ থাকবে। তাহলে এর নাভি স্থানাঙ্ক যেটা আছে এটা বের করতে হবে। দেখো এখানে কিন্তু একটা কনফিউজ হতে পারে, এখানে
4 এ ওরা বের করেছি। এই 4 এ কিন্তু আমাদের 4 এর সঙ্গে ইকুয়াল না। মানে আমরা সমীকরণটা নেগেটিভ এসে গেছে না? তাহলে আমরা তুলনা করব কার সাথে? এখান থেকে যদি আমরা ওই 4 এ x এর সঙ্গে তুলনা করি না, তাহলে কিন্তু 4 এ নেগেটিভ হবে। 4 এ তো নেগেটিভ হতে পারে না। মানে 4 এর দৈর্ঘ্য তো আমরা নাভিলম্বের দৈর্ঘ্য বলি, সেটা তো নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা এখানে লেখার সময় ওই 4 এ নেব না। মানে ওখানে a ইউজ করলে এই প্রবলেমটা হতে পারে। আমরা 4 এ না নিয়ে কি নেব? 4 ক্যাপিটাল A নেব। ক্যাপিটাল A তার সঙ্গে x। তাহলে এমনভাবে আমরা এর সঙ্গে তুলনা করব। তাহলে এখানে আসল যে নাভিলম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের যেহেতু এখানে নেগেটিভ হয়েছে তাই -4a y x এর সঙ্গে তুলনা করব। মানে -4 ক্যাপিটাল A x এর সঙ্গে তুলনা করব। তাহলে আমাদের ওই কনফিউশন গুলো আর থাকবে না কিন্তু। মানে এখানে 4 এর মান নেগেটিভ হতে পারে না। সেটার জন্য এখানে আমরা মাইনাস দিয়ে ক্যাপিটাল 4 এ নিচ্ছি। তাহলে এই নাভি স্থানাঙ্ক যেটা বের করতে হয় সেটা কত হবে? মাইনাস আমাদের a, 0 হবে। ক্যাপিটাল মানে -a, 0 কারণ এর সঙ্গে তুলনা করছি আমরা। তাহলে এখান থেকে ধরো আমরা ওই জিনিসটা বের করছি। তাহলে 4 এ ইকুয়াল হচ্ছে কত? মানে -4 এ ছিল আর এখানে মানে 4 এর মান এটা হবে হাফ। তাহলে এখান থেকে দেখো এর মানও বের করে নেবা। এর মান কত হচ্ছে? 1/8 হচ্ছে কিন্তু। তাহলে এর মান 1/8 মানে নাভির স্থানাঙ্ক হবে এখানে বসালে। তাই নাভি হচ্ছে এটা। নাভি হচ্ছে আমাদের ওই -1/8, 0। আর নাভি লম্বের দৈর্ঘ্য সবসময় ইকুয়াল হয়, সেটা হচ্ছে আমাদের যদি বলি নাভি লম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের ওই 4 এ হবে। 4 ক্যাপিটাল A হবে। তাহলে 4 ক্যাপিটাল A এর মানে দেখো হাফ পেয়েছি। নাভি লম্বের দৈর্ঘ্য কিন্তু পজিটিভ হবে। মানে কনফিউজ কি হতে পারে? এখানে এই 4 এটা মান নেগেটিভ দেখে অনেক সময় নাভি লম্বের দৈর্ঘ্য -4 এ মানে 1/2 এমন বলতে পারো। সেটা কিন্তু ভুল। কারণ 4 এ ওরা ইউজ করেছিল। মানে y² = আমাদের 4 এ x ইউজ করেছিল। কিন্তু দেখলাম 4 এ আসলে আমাদের -4 ক্যাপিটাল এর সঙ্গে ইকুয়াল। মানে এখানে যেটা 4 এ ছিল সেই 4 এটা আমাদের -4a মানে ক্যাপিটাল এর যদি বলি মাইনাস এর সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছিল। তাই জন্য অনেক সময় এটা কনফিউজ হতে পারে। তার জন্য এইভাবে নিয়ে নেবে। মানে y² যখনই দেখবে এর সঙ্গে মিলে যাচ্ছে তখন y² -4x এমন নেবে। তাহলে ওখান থেকে তুমি এই মানগুলো কিন্তু বের করতে পারবে। দেখো তবে 7 এর 1 বলছে একটি অধিবৃত্ত এত বৃত্তের কেন্দ্রগামী। আর অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক মানে নাভিলম্বের দৈর্ঘ্য নিয়ামকের সমীকরণ এগুলো বের করতে হবে। তাই আগে অধিবৃত্তের সমীকরণ বের করে নিতে পারলেই হয়ে যাবে। তাহলে প্রথমে যেটা বলেছে ধরো এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। মানে 2x² + 2y² - 4x + 12y - 1 = 0। তাহলে এই বৃত্তের আমাদের কেন্দ্র বের করতে হবে। তাহলে বৃত্তের স্ট্যান্ডার্ড ফর্ম কি ছিল? দেখো এমন ছিল, মানে বৃত্তের সাধারণ সমীকরণ যদি বলি জেনারেল ইকুয়েশন, সেটা হচ্ছে আমাদের এমন ছিল x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এর সঙ্গে যদি তুলনা করি তাহলে কেন্দ্র কি হতো? কেন্দ্র হতো আমাদের -g, -f। তাই সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে যদি আমরা x² আর y² এর আগে 2 আসে মানে 2 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি ধরো। তাহলে x² + y² - 2x মানে +6y আর এটা হচ্ছে -1/2। তাই দেখো এবার এর সঙ্গে তুলনা করছি এটা। তুলনা করলে আমরা কি পাচ্ছি? ওই 2g এর মান পাচ্ছি কত? 2g এর মান পাচ্ছি দেখো -2। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা g এর মান হবে -1। একইভাবে আমরা বলতে পারি 2f। 2f এর মান 6 হবে। 2f এর মান 6 হলে এখানে f এর মান পাচ্ছি আমরা ওই 3। তাহলে আমাদের এখানে যেটা চেয়েছিল বৃত্তের কেন্দ্র, সেটা যদি বলি বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের কেন্দ্র হয় আমাদের -g, -f -g, আমাদের -f। তাহলে কত হচ্ছে এটা? সেটা হচ্ছে আমাদের ওই মানে g এর মান পেয়েছি -1, তাহলে হবে আমাদের 1 আর f এর জায়গায় মাইনাস হয় মানে -3। তাহলে কেন্দ্র হচ্ছে এটা। তাহলে কেন্দ্র হচ্ছে মানে 1, -3। সেটা যদি এরপরে বসিয়ে দিই y² = 4x এরপরে ধরো বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে বসালে হচ্ছে আমাদের ওই y² ছিল আমাদের -3 তার স্কয়ার। বলেছিল না কেন্দ্রগামী মানে এই যে কেন্দ্র সেটা দিয়ে যাবে এটা। তাহলে এরপরে বসালে স্যাটিসফাই করবে আমাদের। তাহলে -3 এর স্কয়ার = 4 এ x এর মান হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে ধরো আমরা 4 এর মান পাচ্ছি এটা 9। তাহলে 4 এর মান 9 পেয়েছি মানে আমাদের ওই নাভিলম্বের দৈর্ঘ্য মানে অধিবৃত্তের সমীকরণ চাইনি কিন্তু এগুলো চেয়েছিল না। তাহলে এখান থেকে ধরো এর মানই বের করে রাখছি। এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে ওই 9/4।
দেখো এখানে কিন্তু 4 এ পজিটিভ হয়েছে আর এর মানও এটা পজিটিভ হয়েছে, তাহলে আমরা আর ওই আলাদা করে ক্যাপিটাল এ নিয়ে করছিলাম যেটা আগের অঙ্ক তেমন না করলেও হবে, কিন্তু মানে এর আমাদের এটা মেনে চলছে, 4 এ পজিটিভই আছে আর এও পজিটিভ আছে, তাহলে আমরা দেখছি সমীকরণটা অমনি হচ্ছে। কেমন হবে যদি সমীকরণ লেখো, তাহলে ওয়াই স্কয়ার সমান সমান 4 এ 4 এর মান ছিল 9 আর এক্স, তাহলে এমন হবে। তাহলে এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ এটা। তাহলে এই অধিবৃত্তের সমীকরণে এ পেয়ে গেছি, তাহলে নাভি কত হবে? নাভি হচ্ছে আমাদের a, 0ই হবে, দেখতেই পাচ্ছি শীর্ষ আমাদের মূলবিন্দু রয়েছে, তাহলে চেয়েছিল আমাদের এই 3টে মান। প্রথমে নাভি, তাহলে নাভি হচ্ছে আমাদের ওটা a, 0 হয়, তাহলে এ দেখছি আমরা এটা 9/4 হচ্ছে, তাই 9/4 আমাদের 0। আর নাভি লম্বের দৈর্ঘ্য যেটা 4 এ হয় সেটার মান আমরা বের করে রেখেছি, এটার মান 9, তাই দুটো মান পেয়ে গেছি। নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 9 একক। আর নিয়ামকের সমীকরণ চেয়েছিল, নিয়ামক, তাহলে নিয়ামক কি হবে? নিয়ামক দেখো যদি বলতে ছবিটাই এমন হতো, তাই তো, এটা হচ্ছে আমাদের ওই এদিকে থাকতো মুখ আর এটা হচ্ছে আমাদের 9/4, 0, তাই নিয়ামক কোনটা হবে? এদিকে যাবে, এ পাশেও সে একই সেম হাইটাই যাবে, মানে এই পাশে এই দৈর্ঘ্য যদি 9/4 হয়, পাশেও আমাদের 9/4 হওয়ার কথা, মানে এটা হবে আমাদের এই এক্স ইকুয়াল আমাদের -9/4, তাই নিয়ামক হবে কত? এক্স ইকুয়াল আমাদের -a বলতে পারি, -a বলতে পারো, এর মান বসিয়ে দিতে পারো, এমন করতে পারো। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের -9/4, তাহলে এখান থেকে ওই 4x + 9 = 0 হচ্ছে নিয়ামকের সমীকরণ। তো এখানে 3টে চেয়েছিল, নাভি স্থানাঙ্ক এটা, নিয়ামকের দৈর্ঘ্য মানে নাভি লম্বের দৈর্ঘ্য এটা, নিয়ামকের সমীকরণ এটা। দেখো দুয়েরটা বলছে একটি অধিবৃত্ত এত বৃত্তের কেন্দ্রগামী, তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করলে হয়ে যাবে। এখানে 2g এর মান কত হচ্ছে? দেখো 2g এর মান হচ্ছে 4, মানে x এর আগে যেটা থাকে সেটা 2g এর মান হয়, তাহলে এখান থেকে g এর মান পাচ্ছি কত? g এর মান 2 হচ্ছে। একইভাবে 2f এর মান কত হবে? এখানে -12 ছিল, 2f এর মান কত হচ্ছে? 2f এর মান হচ্ছে আমাদের -12, তাহলে এখান থেকে আমরা f পেয়ে যাচ্ছি। f কত হচ্ছে? f এর মান হচ্ছে আমাদের -6, তাহলে আমাদের কেন্দ্র যেটা চেয়েছিল, কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে আমাদের -g -f হয়, তাহলে কত হবে? -2, আমাদের 6 হচ্ছে, তাই -2, 6 হচ্ছে এর কেন্দ্র। তাহলে বলেছিল এই অধিবৃত্তটা এই কেন্দ্রগামী, মানে অধিবৃত্তের সমীকরণ ছিল y স্কয়ার সমান সমান 4x, সেটা এই বিন্দুতে পাস করবে, তাহলে সেটা এর উপরে বসাতে পারবো আমরা। তাহলে 6 এর স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 4 এ x এর মান -2, তাহলে এখান থেকে 36 আর এটা হচ্ছে আমাদের -8 এ, তাহলে এখান থেকে এর মান পাচ্ছি আমরা মাইনাস ওই হচ্ছে 36/8, মানে বলতে পারি -9/2 হবে, তাহলে -9/2 হচ্ছে আমাদের এর মান। তাহলে এখান থেকে যদি বলি আমরা এখানে চেয়েছিল নাভি লম্বের দৈর্ঘ্য, তাহলে এখানে সেই এর মান কিন্তু সেই নেগেটিভ বোঝাচ্ছে, আমাদের ওই দিকে আছে, মানে আসল যদি বলো এখানে ক্যাপিটাল এ নিতে পারি, সেই ক্যাপিটাল এর মান হচ্ছে 9/2 আসলে, তাহলে আমাদের নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে? ওই 4 এ হবে, 4 ক্যাপিটাল এ হবে, সেটা কত হচ্ছে? ওই 9/2 গুণ 4, তাই নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে এখানে 2 দিয়ে কাটলে এটা 2 হবে, মানে 18, তাই নাভি লম্বের দৈর্ঘ্য হবে 18। এটা বলছে একটি অধিবৃত্তের উপরে যে বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ তার স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে বলেছে আমাদের ওর উপরে একটা বিন্দু ধরলে তার সেটা নাকি কোটি ভুজের দ্বিগুণ, মানে ভুজ মানে কি এক্স কে বোঝায় আর কোটি হচ্ছে ওয়াই কে বোঝায়, তাহলে কোটি ভুজের দ্বিগুণ মানে যদি বিন্দু ধরি আমরা এ, মানে এ তো আমরা লিখছি যেহেতু অন্য কিছু ধরছি, ধরো এম ধরলাম, তাহলে যদি এক্স কোঅর্ডিনেটে আমরা এম ধরি তাহলে আমাদের কোটি হবে কি বলেছে? ওর দ্বিগুণ মানে 2m হবে, তাহলে অধিবৃত্তের উপরে একটা বিন্দু কেমন হবে এমন দেখতে হবে, m, 2m, মানে দেখো বলেছে কোটি ভুজের দ্বিগুণ, মানে কোটি হবে ভুজ যদি m ধরি, কোটি হবে তার দ্বিগুণ 2m, তাহলে এই সমীকরণ কি ছিল? এটা ছিল y স্কয়ার সমান সমান 20x, তো এরপরে ধরো এই বিন্দু বসিয়ে দিচ্ছি, তাহলে কথা হচ্ছে y এর মান ছিল 2m, তাই 2m এর স্কয়ার ইকুয়াল হচ্ছে 20 ইন্টু m, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 4m স্কয়ার এর মান হচ্ছে আমাদের এটা 20m, তাহলে এখান থেকে আমরা m যদি বলি, m এর মান হচ্ছে দেখো 5, যেহেতু এখানে লিখে দেবে m এর মান নট 0, m এর মান 0 হলে 0 0 বিন্দু হবে, 0 0 বিন্দু দিয়ে তো সরলরেখা যাবেই, মানে সেটা ওর উপরে অবস্থিত না ধরে আমরা করছি, তাহলে এখান থেকে যেটা বলেছিল ওর স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের এখান থেকে বের করতে পারবো, তাহলে m এর মান হচ্ছে 5 হচ্ছে, মানে 5, আমাদের ওই 5 দুগুণে 10 হচ্ছে, মানে 5, 10 হবে ওর স্থানাঙ্ক, মানে m এর মান যদি 5 পেয়ে যাই এখানে বসালে কিন্তু আমরা ওই বিন্দুটা পেয়ে যাব 5, 10, তাহলে আমাদের বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5, 10। একইভাবে পরেরটা বলছে ওয়াই স্কয়ার, মানে 2 দাগেরটা বলছে দেখো ওয়াই স্কয়ার সমান সমান আমাদের বলেছে -36x, এই অধিবৃত্তের উপরে একটি বিন্দুর কোটি নাকি ভুজের 3 গুণ, মানে
যদি ভুজ ধরি আমরা m, কোটি হবে কত 3m। তো এটা হচ্ছে বিন্দু। তাহলে এই বিন্দুর উপরে বসালে কত হবে, এখানে 3m তার স্কয়ার, এটার মান হচ্ছে 36m। এখানেও সেই mটা নট জিরো ধরে নেবো আমরা। m নট জিরো হলে এই m এর মান পাচ্ছি, দেখো 36কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হচ্ছে না 9 দিয়ে ভাগ হবে, 4 হচ্ছে 4। তাহলে m এর মান হচ্ছে -4। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে -4, একটা ছিল m আর একটা ছিল -3m, তাহলে হচ্ছে -12। তাহলে বিন্দুর স্থানাঙ্ক এমন হবে। দেখো তবে 9 দাগ বলছে একটি অধিবৃত্তের উপর অবস্থিত যেসব বিন্দু শীর্ষ নাভির সঙ্গে 3a² একক বিশিষ্ট ক্ষেত্রফল ত্রিভুজ তৈরি করে তাদের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে 9 দাগ ধরো একটা অধিবৃত্ত সমীকরণ, এটা y² = 4x, এটা এর নাভির স্থানাঙ্ক কত হয়, এটা হয় আমাদের a, 0। তাহলে a, 0 বলেছে অধিবৃত্তর উপর অবস্থিত যেসব বিন্দু শীর্ষ নাভির সঙ্গে কোণ করে। তাহলে অধিবৃত্তের উপরে যদি একটা পয়েন্ট আমরা ধরি, আর এই নাভির সঙ্গে যে ত্রিভুজগুলো করবে সেই ত্রিভুজটার শীর্ষ হচ্ছে আমাদের 0, 0, আর এইটা হচ্ছে আমাদের ওই a, 0 নাভির স্থানাঙ্ক। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি করছে, মানে এর সঙ্গে যদি এই ত্রিভুজ বলি, এটা এমনভাবে একটা ত্রিভুজ আছে ধরো, এই ভিতরে যেটা, এই ভিতরে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই এর ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে, ধরো এটার ক্ষেত্রফল হচ্ছে ওটা, মানে 3a²। তাহলে এখান থেকে আমাদের ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। দেখো এখানে আমরা ওই অধিবৃত্তের সময় ওই প্যারামেট্রিক ইকুয়েশনটা বলা হয়নি, মানে কোনো অধিবৃত্ত যদি এমন দেখতে হয় y² = 4x, এর প্যারামেট্রিক ইকুয়েশন মানে এর উপরে যদি একটা বিন্দু আমাদের ধরতে হয় সেটা আমরা এইভাবে ধরি, at², 2at। তাহলে এটা যদি বসাও, দেখো 2at যদি করো, 2at তার স্কয়ার করে দেখো, সেটা আমরা ওই 4a ও তার সঙ্গে at² গুণ করলে হয়ে যাবে। দেখো এখানে গুণ করলে স্কয়ার করলে কত হবে, 4 হচ্ছে a² t², আর এখানেও দেখো 4a² t² হবে। তাই অধিবৃত্ত যদি এমন দেখতে হয়, এরপরে যে কোনো একটা বিন্দু যদি ধরতে হয় সেটা আমরা এইভাবে ধরি, at², 2at। এই t কে বলে প্যারামিটার। তাহলে এইভাবে ধরলে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা এর উপরে যে বিন্দুটা বলেছিল সেই বিন্দুটা ধরছি আমরা, ধরো এমন হবে at², আমরা ওই 2at। তাহলে অধিবৃত্তের উপরে বিন্দুটা আমরা at², 2at ধরছি। আর হচ্ছে এই দুটো বিন্দু, তিনটে বিন্দুই জেনে গেছি তাহলে আমরা a, 0, 0, 0, আর একটা হচ্ছে at², 2at। তাহলে তিনটে বিন্দু জেনে গেলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, দেখো হাফ মড আমাদের সেই সূত্র ছিল, কি ছিল x1, এর সঙ্গে কি ছিল y2 এর সঙ্গে y3 বিয়োগ, তারপরে ছিল আমাদের x2 সময় ছিল আমাদের y3 মাইনাস y1, আর তারপরে দেখো x3 যখন হবে তখন ছিল আমাদের ওই y1 মাইনাস y2। দেখো এটার মড। তাহলে এই যে ক্ষেত্রফল সেটার মানই বলে দিয়েছে আমাদের ওই ওই 3a²। তাই এটা ইকুয়াল 3a² এমন বলতে পারি আমরা। তাই এটা নিয়ে আমরা কাজ করছি। ধরো তাহলে এখানে হাফ মড x1 এর মান কত, ধরো 0, 0, এটা x1 ই ধরছি ধরো, তাহলে এটা 0 হলে ক্যালকুলেশন করতে হচ্ছে না। আর এটা এবার x2 এর মান কত, মানে এটা আমরা x1 y1 ধরছি, এটা x2 y2, এটা হচ্ছে x3 y3 ধরছে ধরো। তাহলে x2 এর মান হচ্ছে ধরো a, আর y3 কত, এটা 2at, তার থেকে y2 হচ্ছে 0, এটা বিয়োগ, তারপরে আমাদের x3 এর মান কত হচ্ছে at², তার সাথে আমাদের বিয়োগ হবে, মানে গুণে থাকবে y1 0 ছিল, আর y2 এর মানও দেখো 0। তাহলে এটা হচ্ছে পুরোটা এই এরিয়াটার মান বলে দিয়েছিল আমাদের 3a²। তাহলে এখান থেকে ধরো পাচ্ছি আমরা হাফ মড, শুধু এই টার্মটা পাচ্ছি আর বাকিগুলো সব 0। তাহলে এখানে হচ্ছে আমাদের 2a²t তার মড, এটার মান 3a² হচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা যদি বলি ওই 2 দিকে গেলে 6 হয়ে যাচ্ছে যদিও, তাহলে আমরা পাচ্ছি ধরো 2a²t এর মান হচ্ছে প্লাস মাইনাস বলতে পারি, মড যদি তুলে নিই, তাহলে এটা হচ্ছে ধরো ওই 6a² এমন হচ্ছে। t এর মান কত হচ্ছে, 2a² দিয়ে ভাগ করে দিলে প্লাস মাইনাস আমরা 3 বলতে পারি। তাই t দুটো মান পাচ্ছি, একটা +3, একটা -3। তাহলে বিন্দুর স্থানাঙ্ক ধরেছিলাম কি, এটা ধরেছিলাম দেখো এটা। তাই এটার উপরে আমরা একবার ধরো t এর মান 3 বসাচ্ছি। তাই t এর মান যখন 3 হবে তখন কত হবে, বিন্দুর স্থানাঙ্ক দেখো হচ্ছে আমাদের ওই t এর মান 3 হলে কত হবে, a 3 এর স্কয়ার মানে 9a, হচ্ছে আমাদের 3 দুগুণী 6a, একটা হচ্ছে, মানে এর উপরে আমরা এই t যখন 3 বসাচ্ছি, আর t এর মান যদি -3 নিই তখন কি হবে, এর মান -3 নিলে দেখো এটা বিন্দুটা কেমন হবে,
এটা হয়ে যাচ্ছে এর মান -3 নিলে -3 স্কয়ার করলেও আমরা ওই 9 হবে, মানে 9 এ আর -3 বসালে এখানে কত হবে? 3 মান -3 হলে দেখো 2 -3 গুণ করলে 6 এ হচ্ছে। তাহলে বিন্দুর সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে এটা 9 এ, 6 এ, আর একটা 9 এ, -6 এ। এবার দেখো মনে হচ্ছে আমরা ত্রিভুজটা একটা পাচ্ছিলাম, আরেকটা ত্রিভুজ কোন দিক দিয়ে পাবো? একইভাবে এই পাশে সিমেট্রিক যেহেতু ছিল, এপাশেও একটা এমন ত্রিভুজ পাবো কিন্তু, সেটাও ওই একই হবে। তাই জন্য এই উপরের বিন্দু যেটা পেয়েছিলাম সেটা ধরো এই পয়েন্টটা পেয়েছিলাম আমরা, যদি এর মান পজিটিভ ধরে নিই, তাহলে 9 এ, 6 এ হচ্ছে, আর এপাশে হচ্ছে ওটা 9 এ, -6 এ। তাহলে এইভাবে দুটো ত্রিভুজই পাবো কিন্তু, মানে দু রকমের বিন্দুই থাকতে পারে, একটা এমন বিন্দু, একটা এমন বিন্দু। সেই দুটো বিন্দু থেকে ওই একইভাবে ওর এরিয়াটা ওই 3 স্কয়ার হবে। তাই জন্য দুটো বিন্দু পাচ্ছি এখানে। তাহলে বিন্দু দুটো কত কত হলো? একটা হচ্ছে ওই 9 এ, 6 এ, আর একটা হচ্ছে ওই 9 এ, -6 এ। দেখো 10 দাগ বলছে একটি সঞ্চয়নশীল বিন্দু এত এর সঞ্চয়পথ কোন প্রকারের শঙ্কুচ্ছেদ হবে সেটা বলতে হবে আমাদের, আর তার সঞ্চয়পথ বের করতে হবে। তাহলে যেহেতু আমরা এটি স্কয়ার টু এটি দেখলাম কার? অধিবৃত্তের, তাহলে সঞ্চয় মানে কোন প্রকারের শঙ্কুচ্ছেদ বলেছে, এটা কি হবে? সেটা অধিবৃত্ত হবে, অধিবৃত্ত। তাহলে এর সঞ্চয়পথ যেহেতু বলেছে, তাহলে আমরা গতিশীল বিন্দুটা যেটা বলেছিল আমাদের এটি স্কয়ার টু এটি, ধরো সেটাকে আমরা এইচ কমা কে ধরে নিলাম। তাহলে এই গতিশীল বিন্দুটাই ধরলাম, ধরো আমরা ওই এইচ কমা, এই বিন্দুটা হচ্ছে এইচ কমা কে ধরেছি। তাহলে এইচ এর মান কত হচ্ছে? এইচ এর মান হচ্ছে এই এটি স্কয়ার, আর ওই কে এর মান হচ্ছে কত? এই 280। তাহলে এখান থেকে ধরো টির মান বের করছি, টির মান কত হচ্ছে? k/2a। তাহলে k/2a এখানে বসাচ্ছি, তাহলে এইচ আর এ টির মান কত হচ্ছে? k/2a, তাহলে তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা ওই এইচ ইকুয়াল পাচ্ছি a ইন্টু কে স্কয়ার বাই 4a। তাহলে এখান থেকে না 4a স্কয়ার হচ্ছে, তাহলে এ দিয়ে ধরো একটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কে স্কয়ার ইকুয়াল 4aH। তাহলে কে স্কয়ার যদি 4aH হয়, তাই সঞ্চয়পথ কেমন হবে? তাহলে সঞ্চয়ের পথের সময় কি বলেছিলাম? এইচ এর জায়গায় আমরা এক্স লিখি, আর হচ্ছে কে এর জায়গায় ওয়াই লিখি। তাহলে এই সমীকরণ কত হবে? ওয়াই স্কয়ার ইকুয়াল আমাদের 4ay হবে। তাহলে এটাই হচ্ছে, মানে 4ax হচ্ছে এক্স। তাহলে মানে এই এইচ এর জায়গায় আমরা এক্স লিখি, তাহলে এটা 4ax হচ্ছে। তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল 4x, এটা একটা অধিবৃত্ত সমীকরণ আমরা জানি, সেটা এখানে পুরো হলো। আর কোনো সঞ্চয়পথের সমীকরণের সময় আমরা এই এইচ এর জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করি, আর কে এর জায়গায় ওয়াই দিয়ে রিপ্লেস করি। যেহেতু আমরা বিন্দু ধরেছিলাম না, এইচ ধরেছিলাম এক্স এর জায়গায়, আর কে ধরেছিলাম দেখো ওয়াই এর জায়গায়, তাই জন্য ওটা দিয়ে রিপ্লেস করতে হয়। দেখো তবে 11 দাগ বলছে ওয়াই স্কয়ার সমান সমান 8x এই অধিবৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দু নির্ণয় করো যা নাভি দূরত্ব নাকি 4 একক। তাহলে এখানে ওয়াই স্কয়ার সমান সমান আমাদের ছিল 8x, তাহলে এখান থেকে 4a কত হচ্ছে? যদি তুলনা করি আমরা ওই ওয়াই স্কয়ার সমান সমান 4ax এর সাথে, তাহলে 4 এর মান 8 হচ্ছে, এখান থেকে এর মান পাচ্ছি আমরা ওই, এর মান কত হচ্ছে? 2। তাহলে নাভি কত হবে? নাভির স্থানাঙ্ক a, 0 হয়, তাহলে নাভি হচ্ছে আমাদের ওইটা, নাভির স্থানাঙ্ক হচ্ছে a, 0। a, 0 মানে আমাদের ওই 2, 0 হবে। তাই নাভির স্থানাঙ্ক হচ্ছে, মানে ফোকাস হচ্ছে আমাদের 2, 0। তাহলে ওর উপরে এমন বিন্দু নিতে বলেছে সেটা নাকি তার থেকে দূরত্ব নাকি, মানে নাভি দূরত্ব বলতে কি বোঝায়? মানে যদি অধিবৃত্ত যদি আঁকি আমরা, এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক ছিল 2, 0, আর এর উপর একটা বিন্দু ধরলাম আমরা, এর উপর একটা বিন্দু কেমন নেই? ওই 80 স্কয়ার, 280। তাহলে 80 স্কয়ার 280 যদি নিই, এই দুটোর মধ্যে দূরত্ব এটা হয়েছে, এটা এই দূরত্বটা বলে দিয়েছে আমাদের ওই 4 একক। মানে আমরা বলতে পারি ওই 80 স্কয়ার মাইনাস 2। দুটো বিন্দু জেনে গেলে তার দূরত্বের সূত্র কি করি আমরা? দুটো বিন্দু জেনে গেলে দূরত্ব সূত্র ছিল আমাদের ওই, এটা ছিল দেখো x1 মাইনাস x2 তার স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার স্কয়ার, পুরোটা আন্ডার রুটে থাকে। তাহলে এটা আমাদের এই 80 স্কয়ার মাইনাস 2 তার স্কয়ার করতে পারি, প্লাস আমরা ওই 280 মাইনাস 0 তার স্কয়ার, এটার আমাদের রুটে থাকবে। এই রুটটার মান বলে দিয়েছে আমাদের ওই 4। দেখো এখানে তো আমরা এর মান তো বের করে রেখেছিলাম 2, তাহলে এখানে যে বিন্দুটা ধরেছিলাম সেটা আমরা এইভাবে না ধরে আমরা এইভাবে ধরতে পারি। কেমন? এর মান তো জেনেই গেছি 2, তাহলে এর মান 2 হলে কত হবে? আমাদের এই 2t স্কয়ার বলতে পারি, আর হচ্ছে এর মান 2 হলে এটা 4t হবে। তাহলে 2t স্কয়ার, 4t আমরা লিখবো। তাহলে এখানে বিন্দুটা আমরা a পাচ্ছি না, এখানে এর মান হচ্ছে ওই 2t স্কয়ার, আর এখানে হচ্ছে আমাদের ওই 4t। তাহলে এইভাবে বিন্দু ধরে নেব, যেহেতু আমরা এর মান জেনে গেছি, তাহলে আমরা ওই বিন্দুটা ধরবো 2t স্কয়ার, 4t ধরে নিয়ে। তাহলে এখান থেকে আমরা টি আননোন আছে, টি বের করতে হবে ধরো।
তাই দেখো এটা যদি স্কয়ারে ভাঙাতাম আমরা তাহলে হচ্ছে আমাদের ওই 4 t⁴ হবে, আর ধরো মাইনাস এখানে হচ্ছে 4 8 8t² প্লাস 4 প্লাস আমাদের হচ্ছে 16t², এর মান হচ্ছে এই রুট তোলার জন্য স্কয়ার করেছি 16 হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে এখানে 4 ছিল 4t⁴, আর এটা হচ্ছে আমাদের প্লাস 8 মানে t² প্লাস 4, এটার মান ধরো 16। তাহলে 4 দিয়ে যদি ক্যান্সেল করি সব দিকে তাহলে এটা হচ্ছে আমাদের ওই t4 প্লাস 2t² প্লাস 1 ইকুয়াল আমাদের 4 দিয়ে ক্যান্সেল করেছিলাম তাহলে এটা হচ্ছে 4। দেখো তাহলে এখান থেকে বলতে পারছি এটা t² প্লাস 1 তার স্কয়ার, এটার মান হবে আমাদের 4। তাহলে এখান থেকে t² প্লাস 1 এর আমরা মান ধরো দুটো পাচ্ছি, প্লাস মাইনাস 4 এমন নিতে পারছি। তাহলে প্লাস 4টাই নিতে হচ্ছে যেহেতু আমাদের ওদিকে মাইনাস নিলে কমপ্লেক্স এসে যাবে, তাহলে এখানে প্লাস 4টাই মানে প্লাস 4 না প্লাস 2 নিচ্ছি আমরা। মানে যখন এটা t² প্লাস 1 করব এটা রুট আসবে, রুটে আমাদের প্লাস মাইনাস 2 হতো, কিন্তু আমরা মাইনাস নিলে দেখছি এটা ওদিকে গেলে আরো নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে টির মান নেগেটিভ এসে যাবে, t² এর মান মান নেগেটিভ হলে কমপ্লেক্স হয়ে যাবে, তার জন্য আমরা এটা প্লাস 2টার মানটা নিচ্ছি। তাহলে প্লাস 2 হলে কি হচ্ছে এখানে t² এর মান আমরা 1 পাবো, আর t² 1 মানে t দুটো মান হবে, সেটা হচ্ছে প্লাস মাইনাস 1। রিয়েলের জন্য আমরা মানে রিয়েলের এই দুটো মানই পাচ্ছি আমরা, আর বাকিটা কমপ্লেক্স হতো। তাই টির মান প্লাস মাইনাস 1, টির মান প্লাস মাইনাস 1 হলে বিন্দু কি ছিল, বিন্দু ধরেছিলাম আমরা এটা, এখানে প্লাস 1 নিলে একরকম হবে, সেটা কত হবে প্লাস 1 নিলে দেখো এখানে হবে 2,4, আর মাইনাস যদি মান নিতাম মানে এটা যখন টির মান 1 নিয়ে প্লাস 1 নিলে, আর টির মান যদি আমরা মাইনাস 1 নিই সেক্ষেত্রে একটা বিন্দু পাচ্ছি, সেটা কত হবে মাইনাস 1 নিলে দেখো বিন্দু হবে 2, এটা -4। তাই দুটো বিন্দু কি কি হচ্ছে, একটা 2,4, একটা 2, -4, আরেকটা হচ্ছে আমাদের এই 2, -4। দেখো দুই দাগেরটাও সেই একই রকম প্রবলেম, এখানে আমাদের বলেছে y² = 20x, এই অধিবৃত্তের উপরে অবস্থিত একটি বিন্দুর ভুজ 7 হলে তার হচ্ছে নাভির থেকে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা এখানে 4 এ কত পাচ্ছি, 4 এর মান পাচ্ছি 20, মানে বলতে পারি এর মান 5। তাহলে এরপরে একটা বিন্দু আমরা কি নিই a² এর মান 5 হয়েছে, তাহলে কেমন ভাবে নেবো 5t², আর হচ্ছে 280 হয়, তাই তো 280 মানে আমাদের 10t হচ্ছে। তাহলে এর উপরে একটা বিন্দু প্যারামেট্রিক ভাবে যদি আমরা নিই সেটা হচ্ছে এমন ভাবে নিই a² 280, এর মান 5, তাই 5t² আর 10t হচ্ছে। তাহলে এরপরে আমাদের ভুজ বলে দিয়েছিল, মানে 5t² এর মান বলে দিয়েছে, ধরো আমরা বলেছিল না ওর ভুজ 7 মানে 5t² এর মান 7 বলেছে, তাহলে 5t² এর মান 7 মানে t² এর মান পাচ্ছি ধরো আমরা 7/5। দেখো তাহলে এখানে আমাদের নাভি থেকে দূরত্ব চেয়েছিল, নাভি থেকে ওই বিন্দু দূরত্ব, মানে আমাদের নাভি বের করতে হচ্ছে, এটা নাভির স্থানাঙ্ক কত হচ্ছে, এখানে নাভির স্থানাঙ্ক দেখছি আমরা a,0 হবে, a,0 মানে আমরা পাচ্ছি 5,0, তাহলে 5,0 একটা বিন্দু আর এই একটা বিন্দু, এদের মধ্যে দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে এখানে t² এর মান আমরা জানি ধরো, তাহলে কি করব দূরত্ব এটা চেয়েছে, নাভি থেকে দূরত্ব, নাভি থেকে দূরত্ব, তাহলে নাভি থেকে দূরত্ব এটা হয়, সেটা আমাদের ওই একই হবে হচ্ছে, মানে 5t² - 5 তার স্কয়ার হবে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে এই বিন্দুর মধ্যে দূরত্ব সূত্রে ফেলছি আমরা, প্লাস আমাদের ওটা মানে 10t - 0 তার স্কয়ার। দেখো এখানে আমরা t² এর মানে 7/5 ছিল, এটা ধরো বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের 5 গুণ t² এর মান 7/5 ছিল, তাই 7/5 বিয়োগ 5 তার স্কয়ার, আর এটা হচ্ছে ধরো যদি স্কয়ার করি 10t² হবে, এটা 10 ইন্টু t² এর মান ছিল 7/5, সেটা বসাচ্ছি, তাহলে 10 মানে 10 এর স্কয়ার 100 হয়ে যাচ্ছে না, 10 এর স্কয়ার ছিল এটা, তাহলে 100 এটা কাটলে দেখো 20 হচ্ছে, আর এখানে এটা হচ্ছে আমাদের 1 মানে 7 হচ্ছে, তাই 7 থেকে 5 বিয়োগ করলে আমরা 2 পাবো, 2 এর স্কয়ার 4 হচ্ছে, এটা 4, আর এটা হচ্ছে 140, তাহলে এটা হচ্ছে 144, তাহলে এখান থেকে আমরা 12 পাচ্ছি, তাহলে 12 হবে আমাদের ওই দূরত্ব যেটা চেয়েছিল না, নাভি থেকে বিন্দুর দূরত্ব কত হবে, তাহলে 12 একক হবে আমাদের ওই দূরত্ব। বলছে একটি অধিবৃত্তের সাপেক্ষে এত বিন্দুর অবস্থান বের করতে হবে, তাহলে সেই একটা লজিক বলেছিলাম, এটা কি করতে হয় প্রথমে 0 করে নেবো, তাহলে y² - 9x = 0 হচ্ছে, এবার এর উপরে আমরা বিন্দুগুলো বসাবো, তাই প্রথম বিন্দু ধরো বলেছে আমাদের এই 3, 6, তাহলে আমরা x এর জায়গায় কত বসাতে পারছি, মানে y এর জায়গায় 6 বসছে আর x এর জায়গায় 3 বসছে,
এর মান বের করব, মানে 0 বাদে আমরা এরপরে বসাবো, বসিয়ে দেখবো কত হচ্ছে। তাই দেখছি এটা 8 এর স্কয়ার মানে হচ্ছে আমাদের মানে 36 থেকে 27 বিয়োগ হবে, তাহলে হচ্ছে আমাদের কত 9 হচ্ছে। তাহলে 9 দেখছি আমাদের গ্রেটার দ্যান 0, তাই গ্রেটার দ্যান 0 হলে কি বলবো, এটা হচ্ছে বাইরে অবস্থিত, এটা বাইরে হবে। তাই এর দ্বিতীয়টা বলছে আমাদের এটা 4,3, 4,3 মানে আমাদের 3 বসবে প্রথমে, 3 এর স্কয়ার মাইনাস 9 ইন্টু আমাদের 4, তাই এটা কত হচ্ছে আমাদের 9 থেকে বিয়োগ হবে, 9 থেকে আমাদের 36 বিয়োগ মানে -27, সেটা লেস দ্যান 0, তাহলে এটা হচ্ছে আমাদের ভিতরে। 3 দাগ আমাদের বলেছে 1, -3, তাহলে 1 হলে 1 -3 এর স্কয়ার করতে হবে আমাদের, -3 এর স্কয়ার আর তার থেকে 4 মানে 9 ইন্টু ছিল, তাই 9 ইন্টু আমাদের এর মান হচ্ছে কত এখানে 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 9 থেকে 9 বিয়োগ মানে 0 হবে, তাই 0 হলে কি হবে উপরে অবস্থিত, তাহলে এটাও উপরে হবে। তাহলে এই হলো আমাদের লজিক, মানে আমরা যদি 0 থেকে বড় দেখি তাহলে বাইরে বলবো, 0 থেকে কম হলে ভিতরে, আর 0 হলে বলবো উপরে অবস্থিত। দেখো বিদ্যাটা বলছি এর কোণ মানের জন্য এই বিন্দু নাকি এই অধিবৃত্তের অন্তঃস্থ হবে, তাহলে আমাদের সমীকরণ ছিল y স্কয়ার ইকুয়াল 4x, মানে এটাকে লিখতে পারি আমরা 4 মানে y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল 0। তাহলে এরপরে যদি আমরা এই বিন্দু বসিয়ে নিই তাহলে বলবো অন্তঃস্থ বিন্দু বলেছে, তাহলে কত হবে ওই 4 যেটা মানে y এর মান 4 ছিল, তাহলে y স্কয়ার মাইনাস 4a x এর মান কত ছিল 8 ছিল, এটা অন্তঃস্থ বিন্দু মানে লেস দ্যান 0 হবে, ভিতরে অন্তঃস্থ হলে লেস দ্যান 0 হয়, তাহলে এখান থেকে আমরা এর মান বের করতে হবে। দেখো তাহলে এখান থেকে 16 হচ্ছে, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের 32a লেস দ্যান 0। দেখো এখান থেকে আমরা বলতে পারছি ওই ধরো 16 থেকে 32a এটা বড়, তাই তো, আর এখান থেকে ধরো 16 দিয়ে যদি ক্যান্সেল করি, 16 পজিটিভ দিয়ে আমরা ক্যান্সেল করতে পারি, এটা 2 হচ্ছে, মানে আমরা বলতে পারছি 2a, 2a, এই 2aটা গ্রেটার দ্যান হবে আমাদের, এদিকে 1 ছিল, 2aটা গ্রেটার দ্যান 1, তাহলে এখান থেকে বলতে পারছি আমরা a গ্রেটার দ্যান হবে 1/2, তাহলে এর মান যদি 1 এর 2 এর থেকে বড় হয় সবসময় কিন্তু এরা অন্তঃস্থ বিন্দুই হবে সেটা বলতে চাচ্ছে, তাহলে এর মানটা 1 এর 2 এর থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে, তার জন্য এরা অন্তঃস্থ বিন্দু থাকবে, তাহলে এর মান কি, এর মান এমন হতে হবে a গ্রেটার দ্যান হাফ,